কিসের ভিত্তিতে নির্ধারণ করা হলো ভাতার অঙ্ক? কত সংখ্যক শিক্ষাকর্মী এই ভাতা পাবেন? ঘরে বসে বসে তারা টাকা পাবেন? ভাতার প্রতিদানে রাজ্য সরকার কি পাবে? এসএসসি চাকরিহারা শিক্ষাকর্মীদের ভাতা মামলায় সোমবার হাইকোর্টে এভাবেই একের পর এক কড়া প্রশ্নের মুখে পড়ল রাজ্য সরকার। এর আগে এসএসসির চাকরিহারা শিক্ষাকর্মীদের জন্য মাসিক ভাতার ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। গ্রুপ সিতে চাকরিহারাদের জন্য মাসে 25,000 টাকা এবং গ্রুপ ডির ক্ষেত্রে মাসিক 20,000 ভাতা। এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন 2016 সালের নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেওয়া এবং ওয়েটিং লিস্টে থাকা চাকরি প্রার্থীদের একাংশ। সোমবার সেই মামলারই শুনানি ছিল বিচারপতি অমৃতা সিনহার এজলাসে। শুরুতেই মামলাকারীদের আইনজীবী আদালতে অভিযোগ করেন, দুর্নীতিকে সমর্থন করার জন্যই এই ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। তিনি বলেন, গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের জন্য সুপ্রিম কোর্ট কোনো ছাড় দেয়নি, শুধুমাত্র শিক্ষকদের জন্য কিছু ছাড় সুপ্রিম কোর্ট দিয়েছে, সেটাও সীমিত সময়ের জন্য। মামলাকারীর আইনজীবী অভিযোগ করেন, এখতিয়ারের বাইরে গিয়ে এই ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। তিনি প্রশ্ন তোলেন, সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের নির্দেশকে ইচ্ছাকৃতভাবে অমান্য করার জন্য আইন বা প্রকল্প তৈরির কোনো অধিকার কি রাজ্যের আছে? মামলাকারীদের আইনজীবী আদালতে জানান, চাকরিহারাদের তরফ থেকে সুপ্রিম কোর্টে আরও 2টি মামলা করা হয়েছিল, সেগুলিও খারিজ করা হয়েছে। তখন প্রাথমিক পর্যবেক্ষণে বিচারপতি অমৃতা সিনহা মৌখিকভাবে বলেন, এখনই কোনো টাকা দেবেন না। যেখানে ভাতার জন্য সরকার যে ফর্মটা তৈরি করেছে এবং সেখানে যখন সবাইকে মিলিয়ে দিয়ে গুলিয়ে দেওয়া হচ্ছে, সবাইকে একসঙ্গে দেওয়া হচ্ছে, সেখানে আমাদের দাবি ছিল যে শুধুমাত্র যোগ্য যারা তাদেরকেই দেওয়া হোক, আদারওয়াইজ এটা যখন কোর্টে যাবে তখন কোর্ট সেই বিষয়টাকে স্থগিত করে দেবে। ঠিক সেই বিষয়টাই আজকে হয়েছে। প্রথমার্ধের সওয়াল জবাবের পর দুপুর 2টো নাগাদ দ্বিতীয়ার্ধের শুনানি শুরু হলে অ্যাডভোকেট জেনারেল বলেন, প্রথমে দেখতে হবে কারা এই মামলা করেছে। যারা এই মামলা করেছে তারা ওয়েটিং লিস্টে থাকা প্রার্থী, ফলে সরকারের এই সিদ্ধান্তের ফলে তারা কোনোভাবেই প্রভাবিত নন, তাই এই প্রকল্প নিয়ে তারা অভিযোগ করতে পারেন না। অ্যাডভোকেট জেনারেল জানান, সুপ্রিম কোর্টের তরফ থেকেও ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীদের নিয়ে কোনো নির্দেশ দেওয়া হয়নি। এই প্রকল্পের মাধ্যমে যারা উপকৃত হবেন তারা কেউ এই মামলায় যুক্ত নেই। পাশাপাশি আদালত অবমাননা সংক্রান্ত মামলাতেও কলকাতা হাইকোর্ট হস্তক্ষেপ করেনি। যেহেতু সুপ্রিম কোর্টে এখনো এই মামলা বিচারাধীন রয়েছে, সেই কারণে মামলাকারীদের উচিত সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়া। তিনি আবেদন করেন, এই মুহূর্তে কোনো অন্তর্বর্তী নির্দেশের প্রয়োজন নেই। অ্যাডভোকেট জেনারেল আদালতকে জানান, রিভিউ পিটিশন সুপ্রিম কোর্টে বিচারাধীন আছে, আর এই প্রকল্প অন্তর্বর্তী বা সীমিত সময়ের জন্য। রাজ্য সরকার আমাদের মতে এই ইন্টার্ন রিলিফ বা ভাতাটা দিতেই চায়নি। ওনারা চাইছিলেন কেস হোক, আটকে যাক, বা টাকাটা যাতে না দিতে হয়, এরকম ব্যাপার। অ্যাডভোকেট জেনারেলের বক্তব্য শোনার পর রাজ্য সরকারের উদ্দেশ্যে একের পর এক প্রশ্ন ছুড়ে দেন বিচারপতি অমৃতা সিনহা। তিনি জানতে চান, 20 এবং 25,000 টাকার অঙ্কটা কিসের ভিত্তিতে নির্ধারণ করলেন? কত সংখ্যক শিক্ষাকর্মী এই টাকা পাবেন? অতীতে কোন কোন ঘটনায় এরকম আর্থিক সাহায্য দেওয়া হয়েছিল? উত্তরে অ্যাডভোকেট জেনারেল বলেন, একাধিকবার দেওয়া হয়েছে। পুজোর সময় বা অন্যান্য ঘটনায় বিশেষ খাত থেকে এই টাকা বরাদ্দ করা হয়। বিচারপতি তখন জানতে চান, যারা এই টাকা পাবেন প্রতিদানে রাজ্য তাদের থেকে কি পাবে? তারা ঘরে বসে থাকবেন আর টাকা পাবেন? সুপ্রিম কোর্টে একটার পর একটা রিভিউ পিটিশন হতে থাকবে আর এরা টাকা পেতে থাকবেন? এত সংখ্যক ব্যক্তি ঘরে বসে বসে সাধারণ মানুষের টাকা পাবেন? বেকারদের জন্য কি রাজ্য এই ধরনের কোনো প্রকল্প চালু করেছে বা চালু করার কথা ভাবছে? দেখা যাচ্ছে ওনারা তো যোগ্য অযোগ্যকে এখনো একসাথে নিয়ে চলতে যাচ্ছে। উনি তো বলতেই পারতেন যে ঠিক আছে, যারা যোগ্য আছে বা যাদের ভাতা দেওয়া হচ্ছে তাদের স্কুলে যাওয়ারও ব্যবস্থা করা হোক। আমরা তো যেতে রাজি আছি, স্কুলে তো আমাদের যেতে কোনো অসুবিধা নেই। আমরা তাছাড়াও কাজ না করে ভাতা নেওয়াটাও তো আমাদেরও কেমন লাগে। মামলাকারীদের আইনজীবী বলেন, নিয়োগ বাতিল হওয়ার পর সবার অবস্থান এখন সমান, তাই মামলাকারীদের এখতিয়ার নিয়ে রাজ্য প্রশ্ন করতে পারে না। তিনি এই প্রশ্নও তোলেন, স্বস্তি দেওয়ার নামে কি রাজ্য সরকার দুর্নীতিকে সমর্থন করতে পারে? অবিলম্বে এই প্রকল্পের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারির আবেদন করেন তিনি। আমরা যারা যোগ্য শিক্ষাকর্মী তারা কেউই, আমরা প্রথম থেকেই বলেছিলাম যে আমরা ভাতা নিতে চাই না, আমরা যোগ্যতার সঙ্গে চাকরি পেয়েছি, আমাদেরকে স্কুলে চাকরিতে পুনর্বহাল করা হোক, এটাই আমরা বলেছিলাম। কিন্তু যেখানে ভাতার জন্য সরকার যে ফর্মটা তৈরি করেছে এবং সেখানে যখন সবাইকে মিলিয়ে দিয়ে গুলিয়ে দেওয়া হচ্ছে। মামলার শুনানি শেষ হয়েছে, রায়দান স্থগিত রেখেছে আদালত। শুনানিতে আমাদের প্রধান বক্তব্য ছিল, স্কিমটা ইজ আ ফ্রড অন কনস্টিটিউশন, ফ্রড অন দ্য অর্ডার অফ দি সুপ্রিম কোর্ট, এবং এই স্কিম যদি করতেই হয় তাহলে এসএসসি, পিএসসি, প্রাইমারি, পশ্চিমবঙ্গের যত বেকার আছে, আনএমপ্লয়েড, সবাইকে দিতে হবে। মামলা শুনানি হয়েছে, এবার উনি সিএভি করেছেন, জাজমেন্ট দেবেন। আমার এইখানেই ফিরদৌসের কাছে রিভিউ পিটিশন, অনেকে বলছেন যে এই রিভিউ পিটিশনের আশার বেলুনটা ফোলানো হয়েছে, যার কিন্তু ভিত্তি খুব দুর্বল। কেন?
আমি জানি না ফিরদৌসের কাছে পরিসংখ্যান থাকবে কি না। আমার প্রথম এবং প্রধান প্রশ্ন, শতাংশ রিভিউ পিটিশনে মূল রায়টা পরিবর্তিত হয়? এইখানে দাঁড়িয়ে আমি কথাটা বলেছিলাম তো, যেদিন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী এদের ডেকে বলেছিলেন, তখন সেদিন আমি বলে গেছিলাম এখানে দাঁড়িয়েই যে বাঘের পিঠে চড়ছেন, নামতে গেলেই না হালুম করে খাবে। আজকে উনি নামতে চাইছেন। দেখুন, রিভিউয়ের স্কোপ অত্যন্ত লিমিটেড। আর সুপ্রিম কোর্টের সামনে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের যে অ্যাপ্লিকেশন, তার সাপেক্ষে 17ই এপ্রিলের যে অর্ডার, তারপরে সেই স্কোপ আরও লিমিটেড হয়েছে, আরও ক্ষীণতর হয়েছে। কেন? তার কারণ সেখানে সেই অর্ডারকে কমপ্লাই করার জন্য 31শে মের মধ্যে অ্যাডভার্টাইজমেন্ট করতে হবে, না হলে দুটো শর্ত দিয়েছে। এক, এই যে শিক্ষকরা এখনো স্কুলে যেতে পারছেন, সেই অর্ডারটা রিকল হয়ে যাবে এবং রাজ্য সরকার হবে। আচ্ছা, দুটো কন্ডিশন আছে। এক, আমি শুধু জাস্ট ওই লাইনটা পড়ে দিচ্ছি, ইনক্লুডিং ইম্পোজিশন অফ কস্ট অ্যান্ড ভ্যাকেটিং অফ দ্য প্রেজেন্ট অর্ডার। অর্থাৎ কস্টও ইম্পোজ হবে, তার সঙ্গে এই অর্ডারটিও রিকল করে নেওয়া হবে। দেখুন, রিভিউয়ের স্কোপ অত্যন্ত লিমিটেড। আপনি যে এই পার্সেন্টেজ আমার কাছে জানতে চাইলেন, সত্যি সত্যি আমি পার্সেন্টেজ নিয়ে আসিনি, কিন্তু আপনি যদি রিভিউ কখন হয়, এরর অন দ্য ফেস অফ দ্য রেকর্ড, এই ক্ষেত্রে কি এরর রয়েছে বলুন তো আমার এই জাজমেন্টে? জাজমেন্টটা আপনি যদি ভালো করে পড়েন তাহলে দুটো অংশ পাবেন। এক, যারা দুর্নীতি সরাসরি করেছেন তারা দুর্নীতিগ্রস্ত শিক্ষক বা শিক্ষাকর্মী, আর এক দল হচ্ছে এই প্রাতিষ্ঠানিক দুর্নীতির শিকার, যেগুলোর সম্পর্কে আদালত বারবার চেয়েছে, কলকাতা হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, যে বলো এক্সাক্ট নাম্বারটা কত, যারা হচ্ছে বৈধ, যোগ্য এবং বৈধ, সেই সংখ্যাটি বলতে পারেননি। সংখ্যাটি কোন সংখ্যা বলেছেন? যে এখনো পর্যন্ত এতজন অযোগ্য, অবৈধ হিসেবে চিহ্নিত করতে পারলাম, কিন্তু এর বাইরের সংখ্যাকে আমি একেবারেই যোগ্য এবং বৈধ বলতে পারছি না। এর ফলে কি হয়েছে, যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি সেটা প্রতিষ্ঠা পেয়েছে এবং প্রতিষ্ঠানগুলো প্রশাসনিকভাবে ব্যর্থতা দেখিয়েছেন এইগুলোকে আইডেন্টিফাই করতে। আমি সমীরদার দিক থেকে একটা প্রশ্নে যাই, এতদিন পর সমীরদা এসেছেন। আমি বলছি যে ধরো মুখ্যমন্ত্রী 7 তারিখের মঞ্চ থেকে কি বলেছিলেন, যে আমার প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি, প্ল্যান ডি আছে। আইনি মানে আমি বলছি, তুমি যেটা বললে সেটা আমি প্ল্যান এ ধরলাম, বি, সি, ডি এর কোনো সংস্থান আছে? কোনো দেখুন, মানে আমি বলছি এদের রিলিফ দেওয়ার ক্ষেত্রে কোনো আস্তিনের তাস সরকারের কাছে থাকা সম্ভব? দেখুন, আমি যখন এই মামলাগুলো শুরু হয় তখন প্রাথমিকভাবে একটি কথা বলেছিলাম, যে আপনি পৃথিবীর সেরা আইনজীবী এবং সেই আইনজীবীর মাথায় এই পৃথিবীর সমস্ত মানুষের বুদ্ধিকে একসঙ্গে ঢুকিয়ে দিন। কোনো যুক্তিতেই সাদা খাতা ভর্তি খাতা হবে না। খুব সাধারণ কথা, আপনি ফ্যাকচুয়ালি আপনি চুরি করেছেন, সাদা খাতায় 0 পেয়েছে, তাকে 53 করেছেন, কোন আইনি যুক্তিতে, কোন আইনজীবী আইনি যুক্তিতে সাদা খাতাকে ভর্তি খাতা হিসেবে প্রমাণ করবে বলুন তো? আইনেই তো আছে 1 বছরের বেশি আপনি ওয়েমার শিট রাখতে পারবেন না, সেটাকে রাজ্যের আইন, সেটা তো আইনেই আছে না, সেটা রাজ্যের আইন। আরে কেন্দ্রের আইন হচ্ছে 20 বছর রাখতে হবে। আমি রাজ্যের রাজ্যের কথা মানবো। আরে কেন্দ্রীয় সরকার চাকরি দিক একটা, সেই জন্য কেন্দ্রীয় সরকার চাকরি দিক, আমি কেন্দ্রীয় আইন মানবো। কারণ কেন্দ্রীয় সরকার চাকরি আমি বলছি যে একটা প্রতাপবাবু বলছেন যে হলো পুরো জিনিসটা হলো, কিন্তু দুর্নীতির হ্যাঁ। ভাই যাই দিক, কেন্দ্রীয় সরকার চাকরি দেয় না কেন? বছরে 2 কোটি চাকরি প্রতিশ্রুতি ছিল। এই আইনটি রাখাই হয়েছে দুর্নীতি করার জন্য। কেন? প্রথমে এই যে ছেলেমেয়েরা না আরটিআই করে খাতা চাইলে, ওএমআর শিট চাইলে দেওয়া হয় না, এসপিআইও করলে জবাব দেওয়া হয় না, ফার্স্ট অ্যাপিল করলে জবাব দেওয়া হয় না, স্টেট ইনফরমেশন কমিশনে ইনফরমেশন কমিশন নেই বলে 1 বছর পেরিয়ে যায়, মনে করেছে। আমি শুধু সংযোজন করব যে পার্থ চট্টোপাধ্যায় যখন গ্রেফতার হলো তখন তৃণমূলের একাধিক নেতা বলেছিলেন যে এই আইনটা সংশোধনের মধ্যে পার্থবাবুর চক্রান্ত নেই তো, যে দ্রুত এই আইনটা 1 বছরের মধ্যে যাতে পুরো জিনিসটা গুটিয়ে ফেলা যায়। লক্ষণ রেখার কথা বলছেন, রাবণ সীতাকে হরণ করার পর লক্ষণ রেখার অস্তিত্ব ছিল না, তেমনি মুখ্যমন্ত্রীর পোষা চাকরি চোরেরা সরকারি চাকরি চুরি করার পর আন্দোলনের লক্ষণ রেখা থাকে না, তার অস্তিত্ব থাকে না। সমীরদার এটা মাথায় রাখা উচিত। একই কথা শুনি আজ মন্থরার মুখে। সিঙ্গুরে এই আন্দোলন কি তোমরাই উস্কানি দিচ্ছ? আমি বলছেন সিঙ্গুরে নৈরাজ্য তৈরি করবার সময় কে উস্কানি দিয়েছিল, কোন লক্ষণ রেখা সেখানে মেনটেন হয়েছিল? 17 দিন ধরে ন্যাশনাল হাইওয়ে অবরোধ করে রাখা হয়েছিল।
হাইকোর্ট অর্ডার দিয়েছিল যে সেই ন্যাশনাল অবরোধ হাইওয়ে অবরোধ তুলে দিতে। কোন লক্ষণ রেখা মেনে সেই অবরোধ হয়েছিল? গণতন্ত্রের মন্দির বিধানসভা ভেঙে তছনছ করে দেওয়া হয়েছিল কার উস্কানিতে এবং কোন লক্ষণ রেখা মেনে সেটা ভাঙচুর করেছিলেন? উনি এখন রাম লক্ষণ করছেন। এই চাকরি চুরির অপরাধে 22 জন অ্যারেস্ট হয়েছে, 22 জনই তৃণমূলের লোক, তৃণমূলের নেতা। এখন সেটিং বা সিবিআইয়ের বদান্যতায় হয়তো কেউ কেউ জামিন পাচ্ছেন, কিন্তু এটা অস্বীকার করা যাবে না। পুলিশ বেধড়ক লাঠিচার্জ করছে, হাত পা ভেঙে দিচ্ছে, চোখে আঘাত করছে, বলছে সামান্য বল প্রয়োগ। এর আগে পুলিশকে দেখেছি কামড়াতে। তথ্যের খাতিরে আমায় বলতে হবে ন্যূনতম বল প্রয়োগ। যাই হোক, আমি সংশোধন করে নিলাম। এর আগে আমরা দেখেছি শিক্ষকদের কামড়ে দিচ্ছে, আর কয়েকদিন আগে কসবায় দেখলাম পেটে লাথি মারছে, সেটা ছিল সামান্য বল প্রয়োগ। পুলিশের কোন ম্যানুয়ালে এই লক্ষণ রেখার কথা বলা হয়েছে বা এই লক্ষণ রেখা অতিক্রম করা যাবে কি যাবে না সেই সব বলা হয়েছে? এখন আইনের শাসন তো নেই, শাসকের আইন উঠে গিয়ে চাকরি চোরেদের আইন চলছে। তাই পুলিশ বেধড়ক লাঠিচার্জ করবে আর মিথ্যা মামলা পুলিশই দেবে। কে উস্কানি দিয়েছে এখানে পুলিশকে দাঁড়িয়ে? একটা খুব জনপ্রিয় কবিতা ছিল জানেন সুমনবাবু, কত রঙ্গ জানো জাদু, কত রঙ্গ জানো, সাপ হইয়া কাটো তুমি, ওঝা হইয়া ঝাড়ো, কত রঙ্গ জানো জাদু, কত রঙ্গ জানো। একদিকে বিকাশ ভট্টাচার্যকে দিয়ে মামলা করে এই বেচারীদের চাকরি খাওয়ার চেষ্টা, অন্যদিকে মলম লাগাতে বিকাশ ভবন অব্দি দৌড়েছেন। নমস্কার জানাচ্ছি এদের সঙ্গে। বেশি কথা নয়, আমি আবারও বলছি, বিকাশ ভট্টাচার্য বলির পাঠা হবেন, ওনারা চুরি করবেন, সেই চুরির বিরুদ্ধে কেন বিকাশ ভট্টাচার্য মামলা করবেন? ওনারা চাকরি বিক্রি করবেন, কেন বিকাশ ভট্টাচার্যের বিরুদ্ধে মামলা? মন্ত্রীরা, নেতারা, আমলারা টাকা তুলে চাকরি দিচ্ছেন, তো মমতা ব্যানার্জি এটা জানার পর এটা বন্ধ করার তো কোনো ব্যবস্থা করলেন না, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিলেন না, ফলে এই চাকরিগুলো গেল। আবার হাইকোর্টে মামলা হওয়ার পরও সিঙ্গল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ তো বারবার বলেছে যে যারা বৈধভাবে চাকরি পেয়েছে তাদের তালিকাটা দেন। এসএসসি তো সিলেকশন করেছে, তাহলে তারা যদি তালিকা না দিতে পারে, রাজ্য সরকার যদি তালিকা নিতে পারে, তার দায় কি যাদের চাকরি গেল তাদের, না রাজ্য সরকারের মুখ্যমন্ত্রীর, শিক্ষামন্ত্রীর বা ওই এসএসসির পদাধিকারীদের? সুপ্রিম কোর্টেও তো বলেছিল যে যারা বৈধভাবে চাকরি পেয়েছে তাদের তালিকাটা দিন। যদি আপনারা দিতেন তাহলে কি তাদের চাকরি বাতিল হতো? আপনারা দেননি কেন? কারণ তাদের কাছ থেকে টাকা নিয়েছেন। আপনি যদি তাদের নাম দিয়ে দেন, সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে, সিবিআই যাদেরকে অবৈধভাবে চাকরি পাওয়ার জন্য চিহ্নিত করেছে তাদের সুদ সমেত বেতন ফেরত দিতে হবে। আবার নতুন যে রিক্রুটমেন্টে তাদেরকে রিক্রুট করা যাবে না। তাহলে তালিকা যদি দিয়ে দিতেন অবৈধভাবে, তাহলে তাদেরও রিক্রুট করা যেত না, সুদ সমেত টাকা ফেরত দিতে হতো। তারা তো একবার পার্টির নেতাদের টাকা দিয়েছেন। কুন্তল ঘোষের কথা আপনারা শোনেননি যে আমি তো 10% রাখতাম, বাকি 90% পাঠিয়ে দিতাম। তাহলে ওই যে কুন্তল ঘোষটা যখন গাছে বেঁধে পিঠে পড়তো, তখন এই 90% যাদের কাছে এসেছে তাদের উপর কিছু পড়তো না। তাই যাতে না পড়ে তার জন্য তারা তালিকা দেননি এবং তার জন্য চাকরি গিয়েছেন। দেখুন, এই একই কথার পুনরাবৃত্তি হচ্ছে। তার কারণ উনি তো সরাসরি মুখ্যমন্ত্রী অবধি চলে গেলেন, উনি তো তার নিচে কথা বলেন না, আমি জানি সেটা না, তাতে কোনো নেই, কোনো অন্যায় নেই। তার কারণ হচ্ছে ওনার তো শুধু টার্গেট একজন, যেন তার মুখ্যমন্ত্রী যেহেতু দেখুন এটাই মুশকিল যে যেহেতু আমি যাচ্ছি নজরুলদা, একটাই প্রশ্ন করি, হ্যাঁ, এই রাজ্যের শাসক দলের সর্বোচ্চ নেত্রীকে, এই রাজ্যের মন্ত্রিসভা নরেন্দ্র মোদী ছাড়া ভারতবর্ষ চলে, এক এবং একমাত্র কই সুপ্রিম কোর্টের রিভিউ মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত চাকরিহারা গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীদের মাসিক ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার। আমরা যতক্ষণ রিভিউ করতে না পারছি এবং একটা ফয়সালা না হচ্ছে, ততদিন গ্রুপ সি যারা আছে তাদের একটা 25,000 টাকা করে, আর গ্রুপ ডি যারা আছে তাদের 20,000 টাকা করে একটা সোশ্যাল সিকিউরিটি যে স্কিম আছে আমাদের লাইফ অ্যান্ড লাইভলিহুডের, সেটা যদি ওরা রাজি হয় তাহলে যতক্ষণ রিভিউ না হচ্ছে
আমরা এটাকে চালাতে পারি যদি ওরা অপিনিয়ন দেয়, যদি ওরা সবাই এক থাকে। সোমবার এই ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েই একের পর এক প্রশ্ন তুললেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। এদিন আদালত যে প্রশ্নগুলো তুলেছে তার অন্যতম হলো, যারা এই ভাতা পাবেন প্রতিদানে রাজ্য তাদের কাছ থেকে কি পাবে? তারা ঘরে বসে থাকবেন আর টাকা পাবেন? বিচারাধীন মামলা নির্দেশের দিকে লক্ষ্য রাখছি এবং বেশ কিছু প্রশ্ন উঠেছে, সেই প্রশ্নের উত্তর দেওয়ার দায় এবং দায়িত্ব হচ্ছে রাজ্যের সরকারের, যে কোন পদ্ধতিতে কোন নীতি মেনে এই টাকা দেওয়া হচ্ছে যাদের চাকরি থেকে বহিষ্কৃত হয়েছেন বা চাকরিচ্যুত হয়েছেন। আদালতকে আমরা শ্রদ্ধা করি, আদালতের রায়ের বিরুদ্ধে বলবো না, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কাদের আইনি লড়াইয়ের পাশাপাশি আর্থিক নিরাপত্তা, পারিবারিক আর্থিক সুরক্ষা দিতে চাইছিলেন অন্তর্বর্তীকালীন, আর কারা সেটা আটকাতে কোর্টে গেল, কিভাবে এই ইন্টারিম রিলিফ দেওয়াটায় বাধা আসছে, এটা মানুষ বিচার করে নিন যে কে সাহায্য করতে চাইছে আর কারা বাধা দিতে চাইছে। যারা চাকরি খাবো করে গোটা প্যানেল বাতিল করতে হবে বলে গিয়ে এইসব করেছে, তো মানুষ তাদের তো চেনেন। এরপরে মুখ্যমন্ত্রী যখন তাদের অন্তর্বর্তীকালীন একটা ব্যবস্থা করতে যাচ্ছেন, সেটাও আটকাতে যাচ্ছে। তা এদেরকে চিনে নিন, এরা কারা। দুর্নীতির কারণে আদালতের নির্দেশে এসএসসি 2016 সালের গোটা প্যানেল বাতিল হয়ে যাওয়ায় শিক্ষক শিক্ষিকাদের পাশাপাশি চাকরি যায় গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীদের। প্রতিবাদে প্রথমে করুণাময়ীতে মধ্যশিক্ষা পর্ষদের অফিসের সামনে অবস্থান বিক্ষোভ শুরু করেন চাকরিহারারা। প্রতীকী অনশনও শুরু করেন 3 জন শিক্ষাকর্মী। এই প্রেক্ষাপটে 18 এপ্রিল শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করেন আন্দোলনকারীদের প্রতিনিধিরা। 26 এপ্রিল চাকরিহারা শিক্ষাকর্মীদের 6 প্রতিনিধির সঙ্গে বৈঠকে বসেন মুখ্য সচিব মনোজ পান্থ। সেই বৈঠকে মুখ্য সচিবের ফোন করে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত মাসিক ভাতার আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। পরবর্তীকালে এই ভাতা ঘোষণা নিয়ে আদালতের দ্বারস্থ হন 2016 সালে ওয়েটিং লিস্টে থাকা নিজেদের বঞ্চিত বলে দাবি করা চাকরি প্রার্থীদের একাংশ। এদিন সেই মামলায় যখন রাজ্য সরকারের উদ্দেশ্যে একের পর এক প্রশ্ন বিচারপতি ছুড়ে দিয়েছেন, তখন ফের একবার যোগ্য অযোগ্য আলাদা করার দাবিতে সরব হয়েছে বিরোধীরা। কে যোগ্য অযোগ্য যতক্ষণ না আলাদা করা হবে ততক্ষণ পর্যন্ত জাস্টিস হবে না। যোগ্য এবং অযোগ্যদের তালিকা না দেওয়ার যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছে, এটা কফিনের শেষ পেরেকটা কিন্তু মেরে দিয়েছে। কফিনে শেষ পেরেক মারার কাজ মমতা বন্দ্যোপাধ্যায় করে দিয়েছে। এবং এত অ্যাডামেন্ট এরা, যেহেতু ওদের কাছ থেকে টাকা নিয়েছে, অযোগ্যদেরকে টাকা নিয়ে চাকরি দিয়েছে, তাদের নাম এরা কিছুতেই বলবে না, মরে গেলেও বলবে না অযোগ্যদের নাম কাদের কাছ থেকে টাকা। কারণ জানে যদি বলে ফেলি তাহলে যে তৃণমূল নেতারা লোকাল লেভেলে টাকা নিয়েছে এবং সেই টাকা পরে কালীঘাট ক্যামাক স্ট্রিটে পৌঁছেছে, তাদের বেঁধে রাস্তায় লোকে পেটাবে এবং সেই দিন আসবে, চিন্তা নেই, আমরা সব ফাঁস করব। যোগ্য অযোগ্যর তালিকা নিয়ে লড়াই চলছে তো চলছেই, আর এর মধ্যে কপাল পুড়েছে যোগ্যদের, কারণ তাদের হকের চাকরির আপাতত মেয়াদ ডিসেম্বর অবধি। রাজ্য সরকারকে এই চাকরি ফিরিয়ে দিতে হবে। 26,000 চাকরি বাতিল হয়নি, শিক্ষকদের আত্মসম্মান হারিয়ে গেছে। দুর্নীতি করে চাকরি কেনা বেচার জেরে যোগ্যদের জীবন অন্ধকার। চাকরি হারিয়ে আজ তাঁরা রাস্তায়। হকের চাকরি ফিরে পেতে লাগাতার আন্দোলন চলছে। পরীক্ষা না দিয়েই চাকরি ফিরিয়ে দেওয়া, মিরর ইমেজ প্রকাশ, নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল সহ বিভিন্ন দাবিকে সামনে রেখে 16 জুন বিধানসভা অভিযানের ডাক দিয়েছে চাকরিহারা শিক্ষকরা। তার আগে জেলায় জেলায় ছড়িয়ে পড়ছে প্রতিবাদের ঢেউ। হকের চাকরি ফিরে পেতে সোমবার ঝাড়গ্রামে উই দ্য ফোরাম ফর প্লিডিং জাস্টিসের ব্যানারে পথে নামেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। 26,000 চাকরি বাতিল হয়নি, শিক্ষকদের আত্মসম্মান হারিয়ে গেছে। ছাত্রদের কাছে যে প্রশ্ন উঠেছে যে শিক্ষকদের যোগ্যতা নিয়ে, আগামী দিনে শিক্ষকতা পেশাটা আর সম্মানে রইল না, একটা চুরিবৃত্তি চোরবৃত্তি শিক্ষাতে পরিণত করেছে। জাতীয় পতাকা হাতে নিয়ে ঝাড়গ্রামের হিন্দু মিশন মাঠ থেকে শুরু হয় মিছিল। ঝাড়গ্রাম সহ বিভিন্ন জেলা থেকে মিছিলে যোগ দেন আন্দোলনকারী চাকরিহারারা। আজকে যারা যোগ্য হয়েও চাকরিহারা, সেই সমস্ত টিচিং এবং নন টিচিং স্টাফ, তারা যেন তাদের ন্যায্য অধিকারটা ফিরে পায় এবং রাজ্যের যে শিক্ষা ব্যবস্থা সেটা আজকে ধসে পড়েছে প্রায়। যোগ্য অযোগ্যদের আলাদা করতে পারেনি এসএসসি। গত 3রা এপ্রিল 2016 এসএসসির নিয়োগ দুর্নীতি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চের চাকরি বাতিলের নির্দেশই বহাল রেখেছে সুপ্রিম কোর্ট। চাকরি হারিয়েছেন প্রায় 26,000 শিক্ষক শিক্ষাকর্মী। এই আবহেই নতুন নিয়োগ বিজ্ঞপ্তি জারি করেছে স্কুল সার্ভিস কমিশন। এই পরিস্থিতিতে পরীক্ষা বাতিলের দাবিতে এবার দিল্লি রওনা দিলেন চাকরিহারা শিক্ষকদের প্রতিনিধি দল।
রাজ্য সরকার অযোগ্যদের বাঁচানোর জন্য এসএসসি প্যানেল বাতিল হলো, যোগ্যদেরও চাকরি চলে গেল। তো সুপ্রিম কোর্টের গত 3রা এপ্রিল 2025 যে রায়, সেই রায়কে অগ্রাহ্য করে স্বয়ং মুখ্যমন্ত্রী সংবিধানকে শপথ নিয়ে দায়িত্ব নিয়েছে এবং স্কুল সার্ভিস কমিশন তারা একটা বেআইনি নোটিশ, বেআইনি গেজেট প্রকাশ করেছে। আমরা সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করার জন্য যাচ্ছি। আন্দোলনরত চাকরিহারাদের পাশে দাঁড়িয়ে রাজ্য সরকারকে আক্রমণ করেছে বিরোধীরা। মমতা ব্যানার্জির ভাঁড়ারে সব কিছু আছে, কে চোর, কে সৎ, কে ন্যায্য, কে অন্যায্য, কে যোগ্য, কে অযোগ্য। মমতা ব্যানার্জির ভাঁড়ারে সব আছে, কিন্তু মমতা ব্যানার্জি কাউকেই চটাতে চাইছে না। ভাবছে এদেরকে চটালে তারা আমার হাতছাড়া হবে, তাদেরকে চটালে এরা আমার হাতছাড়া, জিরো সাম গেমের মধ্যে পড়ে গেছে। পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। যারা চাকরি খাবো করে গোটা প্যানেল বাতিল করতে হবে বলে গিয়ে এইসব করেছে, তো মানুষ তাদের তো চেনেন। এরপরে মুখ্যমন্ত্রী যখন তাদের অন্তর্বর্তীকালীন একটা ব্যবস্থা করতে যাচ্ছেন, সেটাও আটকাতে যাচ্ছে। তা এদেরকে চিনে নিন, এরা কারা। মডিফিকেশন সুপ্রিম কোর্টের রায়ের সঙ্গে সঙ্গতিপূর্ণ কিনা, কারণ না হলে আবার আদালতে আটকে যেতে পারে এই পরিবর্তন যদি আইন মেনে না হয়। দেখুন, এটা আদালতে আটকে যাবে, আমি এখানে পরিষ্কার বলছি। তার কারণ হচ্ছে সুপ্রিম কোর্টের রায় এবং পরবর্তী 3 তারিখের রায় এবং 17 তারিখের নির্দেশ। তার আগে কলকাতা হাইকোর্টের রায়, যদি সেই রায়ের কলকাতা হাইকোর্টের রায়ের 363 নম্বর প্যারাগ্রাফ পড়েন আর সুপ্রিম কোর্টের রায়ের কনক্লুশনের প্যারাগ্রাফ নাম্বার 45 থেকে পড়েন, তাহলে পরিষ্কার হয়ে যাবে স্পেসিফিক্যালি প্যারাগ্রাফ 49, যেখানে স্পেসিফিক 49 এবং 51, যেখানে স্পেসিফিক্যালি বলা আছে কিভাবে রিক্রুটমেন্ট হবে। যেমন ধরুন কলকাতা হাইকোর্টের রায় 363 নম্বর প্যারাগ্রাফের 11 নম্বর সাব প্যারা থেকে পড়তে শুরু করুন। দেখবেন এখানে বলাই আছে যে ডিক্লেয়ার্ড ভ্যাকেন্সিতে নিয়োগ করতে হবে এবং এসএসসিকে রুল মেনে তাকে নিয়োগ করতে হবে। তারা পলিসি ডিক্লেয়ার করবে, সেই পলিসিটা ওয়েবসাইটে আপলোড করতে হবে। সেখানে কোথাও নতুন করে রুল ফ্রেমিংয়ের কথা বলা নেই, কিন্তু রাজ্য সরকার রুল ফ্রেমিং কেন করলো এখানে পরিষ্কার হয়ে যাবে যদি নাম্বার ডিভিশনটা একবার দেখেন। নাম্বার ডিভিশনটা কি করেছে, আগে ছিল একাডেমিক্সে 35টা 10 হয়েছে, তাহলে কি হলো, যার একাডেমিক পারফরমেন্স পুয়ার তার কিন্তু সম্ভাবনা বেড়ে গেল। তার কারণ কি, আগে ছিল এইচএস এর মার্কস, মাধ্যমিকের মার্কস, গ্র্যাজুয়েশনের মার্কস, পোস্ট গ্র্যাজুয়েশনের মার্কস, বিএড এর মার্কসের জন্য দেখা বরাদ্দকৃত মার্কস ছিল। এখন কিন্তু সেসব থাকলো না, গ্র্যাজুয়েশন পোস্ট গ্র্যাজুয়েশনের উপর ভিত্তি করে 10 নম্বর মার্কস। শুধু তাই না, আগে ছিল শুধুমাত্র ইন্টারভিউ 10, এখন ইন্টারভিউ কি হলো, লেকচার ডেমনস্ট্রেশন আরো 10। এবং শুধু তাই না, সিবিআই সুপ্রিম কোর্টের সামনে বলেছিল আগে ইন্টারভিউ মার্কস ম্যানিপুলেশন হয়েছে। ভাবুন, আগে 10-এ মার্কস ম্যানিপুলেশন হয়েছে, এখন 20-তে মার্কস ম্যানিপুলেশন হবে। শুধু তাই না, তার সঙ্গে লেকচার ওরাল ঢুকে গেল এবং প্রায়র টিচিং এক্সপেরিয়েন্সের জন্য 10। সুপ্রিম কোর্ট যদি প্রায়র টিচিং এক্সপেরিয়েন্সে 10 দিয়ে যারা শিক্ষক ছিল তাদেরকেই শিক্ষক হিসেবে নিয়োগ করার জন্য যদি বলতো, তাহলে সুপ্রিম কোর্টে নতুন করে নিয়োগের কথাই বলতো না। আসলে এটা কথা বলছো, আবার এটা আটকে যেতে পারে অবভিয়াসলি। তার কারণ আজকে দেখুন, আজকে যে ছেলেরা মামলা করেছিল, মডারেট পিটিশনার যারা ছিল, তারা আজকে এসছে যে কে তো হতে পারে না, কারণ তাদের প্রথম থেকেই ডিসঅ্যাডভান্টেজেস পজিশনে পৌঁছে দেওয়া হচ্ছে। প্রথম থেকেই বলে দেওয়া হচ্ছে তোমাদের জন্য 100 না, তোমাদের জন্য এই নিয়োগ প্রক্রিয়া হবে 90, কারণ টিচিং এক্সপিরিয়েন্সে তারা কোনো নাম্বার পাবে না। তাহলে তারা কি করবে, তারা চুপচাপ বসে বসে দেখবে। এরপরে দেখবেন মামলা হলে কি বলবে, মামলা হলে বলবে ওই দেখো বিকাশ রঞ্জন ভট্টাচার্য, ফিরদৌস শামীম। আর এইটা বলার জন্য আসলে নিয়োগটা অনিশ্চিত। মানে আমি খুব হতাশ লাগছে যে আমিও হতাশ, আমি খুব চিন্তিত। সুমনদা, আমি একটা কথা বলছি, 7ই জুন একটা মমতা ব্যানার্জি একটা যুগান্তকারী কথা বলেছিলেন, দুটো কথা বলেছিলেন, যে আমার কথাই কথা এবং আমার কথা আমি শেষ পর্যন্ত রাখার জন্য লড়তে পারি। আরেকটা কথা বলেছিলেন যে আমি বেঁচে থাকতে কারোর চাকরি যাবে না। কথা শেষ কথা, আর ওনার কথা হচ্ছে আমি বেঁচে থাকতে কারোর চাকরি যাবে না। তো এখন তো যা দেখছি এই চাকরিটা তো চলেই গেল, বাকিটা নিয়ে কিন্তু আমরা খুব চিন্তিত। আমি জানি না তৃণমূল নেতাদের আবার মাধ্যমিক পরীক্ষা দিতে হবে কিনা জানি না, তাহলে আর পারবেন কিনা জানি না, কিন্তু আমি বলছি এত দরকার নেই তো। টেন্টেড যারা, তাদের লিস্টটা দিয়ে দিন না সুপ্রিম কোর্টে, কেন দিচ্ছেন না? যারা অযোগ্য তাদের লিস্টটা দিয়ে দিন না, স্টেপল করে শুধু দিয়ে দিন, কারণ যারা টেন্টেড তাদেরটা। আর টেন্টেড মানে কিন্তু সামান্য অযোগ্য নয়, দাগি বা কলঙ্কিত। আমি বিজ্ঞপ্তিতে কোথাও দেখিনি যে যারা টেন্টেড মানে যারা
অলরেডি আইডেন্টিফাইড, তারা অ্যাপ্লাই করতে পারবে না এরকম কোনো ব্যবস্থা নেই। কারণ রাজ্য সরকার যতক্ষণ পর্যন্ত নোটিশ না করবে, একদম মানে বলে দিবে যে এরা করতে পারবে না, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি ওদেরকে আটকাতে পারবেন না। এইবার এই যেই মুহূর্তে টেন্টেড ক্যান্ডিডেট ঢুকবে তখন কিন্তু আবার আদালতের লোক যাবে। এবং একই সাথে আমি বলবো যে ইন্টারভিউতে 10 নম্বর আর ডেমনস্ট্রেশন 10 নম্বর 20 নম্বর, এটা এমন একটা জায়গা খুলে রাখলো যেটা যদি প্রপার ডকুমেন্টেশন না হয় বা ক্যামেরার অন ক্যামেরায় যদি পুরো ইন্টারভিউ না হয় বা আবার দুর্নীতির অভিযোগ আসবে। এবং এতে কিন্তু আমি বলছি ওরা যাই বলুক না কেন, হয়তো সাধারণ শিক্ষা ব্যবস্থার ক্ষতি হবে, আবার যদি দুর্নীতি হয়, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলের লাভ হবে। কেন আমি 26,000 ছেলে মেয়ে যদি রেগুলার হয়ে যায়, তার জন্য প্রতি মাসে যে বিপুল টাকা দিতে হবে, সেই টাকা যদি আমি লক্ষ্মীর ভান্ডারে দিতে পারি, আমার ভোট চলে আসবে, আমার রাজনীতি অনেক ইজি হবে। থেকে দেখুন, পার্থ চ্যাটার্জি বা তার অধীনের লোকদের দিয়ে মমতা ব্যানার্জির একটা উদ্দেশ্য ছিল যত বেশি টাকা আদায় করা, চাকরি বিক্রি করার জন্য। তো এখনও তিনি মুখ্যমন্ত্রী আছেন, অতএব এই যে পরিবর্তনটা করেছেন যাতে আরও বেশি টাকা আদায় করা যায় এবং যাদের কাছ থেকে টাকা আদায় করা হয়েছে তাদের চাকরিটা যাতে নিশ্চিত করা যায়। যারা টাকা দেয়নি তাদের চাকরি হওয়ার সম্ভাবনা খুব কম। একদিকে যেমন নিয়োগ দুর্নীতি নিয়ে চাপের মুখে রাজ্য সরকার, তেমনি এদেশের ভোটার তালিকায় বাংলাদেশি ভোটারের উপস্থিতি নিয়েও অস্বস্তিতে তৃণমূল। বাংলাদেশের কোটা বিরোধী আন্দোলনের অন্যতম মুখ। গত বছর বাংলাদেশে জুলাই বিপ্লবের সময় সেখানকার রাস্তায় একের পর এক ছবি। এই নিউটন দাসেরই নাম পাওয়া গেছে ভারতের ভোটার তালিকায়। তিনি কাকদ্বীপের ভোটার বলে স্বীকার করে নিয়েছেন নিউটন নিজেই। 2016 সালে আমি কাকদ্বীপের বিধায়ক মন্টুরাম পাখিকে ভোট দিয়েছিলাম, কিন্তু 2017 সালে আমার ভোটার কার্ডটি হারিয়ে যায়। তখন 2018 সালে আমি আবার আমাদের বিধায়কের সহযোগিতা নিয়ে আমি আবার আমার কার্ডটি তুলি। এদেশেও ভোটার, বাংলাদেশেও ভোটার, এই এক আজব কাণ্ড। নিউটন বাংলাদেশেরও ভোটার বলে স্বীকার করে নিয়েছেন তার দাদা। যেহেতু বাংলাদেশের জন্ম, বাংলাদেশে যেহেতু সে বড় হচ্ছে, তো অবশ্যই বাংলাদেশের তো ভোটার হবে। সে ওখানেও ভোটার করেছে, এখানেও ভোটার করেছে, সেটা তো তার একটা ফল না। বাংলাদেশের নাগরিকের তৃণমূল যোগ সামনে আসায় রাজনৈতিক চাপানোতর শুরু হয়ে গেছে। একের পর এক ছবিতে তার সঙ্গে দেখা যাচ্ছে তৃণমূল ছাত্র পরিষদের সুন্দরবন সাংগঠনিক জেলার সভাপতি দেবাশিস দাসকে। এমনকি বাংলাদেশের নাগরিক নিউটনের জন্মদিনে দুজনকে একসঙ্গে কেক কাটতেও দেখা গেছে। যদিও তৃণমূল ছাত্র পরিষদের সঙ্গে বাংলাদেশি নিউটনের যুক্ত থাকার অভিযোগ অস্বীকার করেছেন সুন্দরবন সাংগঠনিক জেলার টিএমসিপি সভাপতি। আমার বন্ধু ছিল, 2022 সালে হঠাৎ দেখা হলো, 21-22 সালে দেখা হলো, তার জন্মদিনে একদিন কেক কাটা হলো। সেখানে তার সে বাংলাদেশি না পাকিস্তানি না আমেরিকান, এগুলো জেনে আমার কি লাভ আছে? আর আমায় কেন করছে লোক, আমি বুঝতে পারছি না কেন করতে হবে তৃণমূল ছাত্র পরিষদ, কিছুই করতো না। তবে এ নিয়ে আবার তৃণমূলের মধ্যেই দুটি শিবির রয়েছে। টিএমসিপি নেতা দেবাশিস দাসের বিরুদ্ধে একের পর এক চাঞ্চল্যকর অভিযোগ করছেন তৃণমূলেরই গ্রাম পঞ্চায়েত সদস্য। দেবাশিস দাসের সঙ্গে তার সুসম্পর্ক ছিল, সেইভাবে সে তখন ছাত্র যুবর সুন্দরবন সাংগঠনিক জেলা ছাত্র যুবর নেতা ছিল, সেইভাবে সে তাকে ডেকে নিয়ে আসতো, তার সঙ্গে মিটিং মিছিলে অ্যাটেন্ড করাতো। তৃণমূলের গ্রাম পঞ্চায়েত সদস্যের আরও দাবি, 2021 সালের অক্টোবর মাসে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশ যাওয়ার পথে গ্রেপ্তার হয়েছিল নিউটন। সেখানে তার কাছে মেলে বাংলাদেশের পাসপোর্ট, ভারতের ভোটার, প্যান ও আধার কার্ড। প্রায় 3 মাস জেলবন্দি থাকার পরে ছাড়া পায় নিউটন। নেই করে হলেও 30-90 দিনের মতো জেলেও ছিল। তখন আমরা একসঙ্গে যাতায়াত করতাম, মোটা বসা ছিল। সেই সময় সেও গিয়েছিল তাকে ছাড়ানোর জন্য, আপ্রাণ চেষ্টাও করেছিল তাকে বের করানোর জন্য। জেল থেকে ছাড়া পাওয়ার পর রীতিমতো কেক কেটে নিউটনের জেল মুক্তির সেলিব্রেশনও হয়। কেকের উপরে লেখা ছিল কাম ব্যাক নিউটন। তৃণমূলের পঞ্চায়েত সদস্য আরও দাবি করেছেন, এরপর কাকদ্বীপে এসে দেবাশিসের রেস্তোরাঁর ব্যবসায় যোগ দেন বাংলাদেশি নিউটন দাস। জেল থেকে ছাড়া পাওয়ার পর উনি কাকদ্বীপে আসে, এখানে একটা রেস্টুরেন্টও খোলা হয়েছিল, যেটা উনি বিজনেস করেছিল পার্টনারশিপ হিসাবে। আমি 22-এর পর থেকে খারাপ পরিস্থিতি থেকে আমি এখান থেকে নিজে থেকে সেফ সাইড হয়ে যাই। যদিও তৃণমূল পঞ্চায়েত সদস্যের এই অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল ছাত্র পরিষদের নেতা দেবাশিস দাস। আমার রেস্টুরেন্টে আমার আর হরিমাজির ছিল, নিউটনে করতে থেকে ওসব ভুলভাল বলে দিলে হবে? আমাকে পেপার আছে রেস্টুরেন্টে, ও এসে ওখানে রেস্টুরেন্টে আসতো, বসতো, আড্ডা মারতো, এরকম। গোটা ঘটনায় তৃণমূল যখন অস্বস্তিতে, তখন বিজেপির হাতে নতুন হাতিয়ার। তৃণমূল এগুলোকে করায় বাংলাদেশের জামাত, বাংলাদেশের লস্কর যারা আছে,
তাদেরকে এই সকল জঙ্গিদেরকে নিয়ে এসে এরা ভোট ব্যাংক বাড়ায়, এরা ভোটে খাটায়, এরা এখানে তাদেরকে ব্যবসা বাণিজ্য করার সুযোগ করে দেয়। ভারতে এসে শুধু ভোটার কার্ডই নয়, আধার কার্ড থেকে শুরু করে প্যান কার্ড সবই বানিয়ে নিয়েছিলেন নিউটন। বলার কি অপেক্ষা রাখে? শুধু তাই নয়, সে গর্ব করে বলছে তৃণমূলের জন্য সে ভোট দিয়েছে। এখন ভোট দিয়েছে না ছাপ্পা মেরেছে সেই জানে, কিন্তু তৃণমূলের জন্য সে ভোট দিয়েছে। অর্থাৎ তৃণমূল করলে যেমন নাগরিক হওয়ার সুযোগ পাওয়া যায়, বেআইনি নাগরিক হবার, তেমনি তৃণমূল করলে আবার এপার বাংলার ভাত খেয়ে ওপারে গিয়ে আন্দোলনও করা যায়, ওপার বাংলার ভাত খেয়ে আবার এপার বাংলায় ভোটও দেওয়া যায়। দিদি সব বন্দোবস্ত করে দিয়েছে। এপার বাংলা ওপার বাংলা মিলেমিশে একাকার ওই বাংলায় স্বাভাবিকভাবে ভোটার, জাল ভোটার, অসৎ ভোটার, বেআইনি ভোটার, তার নাগরিক কোনো অসুবিধা নেই। বেআইনি নাগরিকের ছড়াছড়ি বাংলায়, সেই জাল পাসপোর্ট, জাল নাগরিক, জাল সার্টিফিকেট তৈরি করার জন্য ইন্ডাস্ট্রি আছে, শিল্প আছে। যদিও সেই শিল্পে ধুমো বার হয় না, ধুমোবিহীন সেই চোরাই শিল্প বাংলায় আজকে দিদির নেতৃত্বে সারা বাংলা জুড়ে অ্যাভেলেবেল। ঘোড়ায় তো গলদ, বাংলাদেশ থেকে ঢুকছে কি করে? ঢোকার পরে তো এগুলো আসবে। জল, স্থল, অন্তরিক্ষ, তিনটেই তো সীমান্তটা হচ্ছে কেন্দ্রীয় সরকারের। কোনো বহিরাগত বাংলাদেশি যদি ফ্লাইটে আসে, যদি আকাশপথে আসে, যদি জলপথে আসে, যদি স্থলপথে আসে, তার সবটা রেসপন্সিবিলিটি তো কেন্দ্রীয় সরকারের, রাজ্য পুলিশের তো সীমানা নয়। তৃণমূল সব জায়গায়, সমাজের সর্বত্র তৃণমূল। এখন কেউ কোনো কাজে যুক্ত হলেই আরে তৃণমূল, এ তো মহা সমস্যা। আপনি ঢুকছেন, আপনি যেদিকে তাকাবেন, পশ্চিমবঙ্গ এত বড় একটা রাজ্য, তৃণমূল একটা দল, যেদিকে তাকাবেন তৃণমূল তৃণমূল তৃণমূল। এ কি সিপিএম যে শূন্য? এ কি বিজেপি যে দিলীপ ঘোষ প্রণাম করতে যায় আর অন্য দল অন্যদিকে হাঁটে? কখনো পাসপোর্ট জালিয়াতি মামলায় পশ্চিমবঙ্গ থেকে গ্রেপ্তার হন পাকিস্তানের নাগরিক, কখনো কেরলে ধৃত বাংলাদেশি জঙ্গির কাছ থেকে পশ্চিমবঙ্গের ভোটার কার্ডের হদিশ মেলে, কখনো আবার ভিন রাজ্য থেকে ধরা পড়া জঙ্গিদের কাছ থেকে যে ভুয়ো নথি উদ্ধার হয় দেখা যায় তা তৈরি করা হয়েছে পশ্চিমবঙ্গে। আবার কখনো জাল নথি দিয়ে আসল পাসপোর্ট তৈরি চক্র ধরা পড়ে এই রাজ্যেই। এই আবহে এবার সামনে এলো বাংলাদেশে কোটা বিরোধী আন্দোলনের অন্যতম মুখ নিউটন দাসের নাম রয়েছে ভারতের ভোটার তালিকায়। শুধু ভারতে এসে ভোটার কার্ডই নয়, আধার কার্ড থেকে শুরু করে প্যান কার্ড সবই বানিয়ে নিয়েছিলেন নিউটন। তবে এরকম ঘটনা একটা মাত্র নয়। পাসপোর্ট জালিয়াতি মামলায় সম্প্রতি গ্রেপ্তার হন আজাদ মল্লিক নামে পাকিস্তানের এক নাগরিক। তাকে নিয়ে তদন্তে নেমে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হাতে চাঞ্চল্যকর তথ্য উঠে আসে। আদালতে দাঁড়িয়ে ইডি দাবি করেছিল এ রাজ্যে আজাদের দুটি ভোটার কার্ড রয়েছে, একটি নৈহাটি আর একটি মধ্যমগ্রামের ঠিকানায়। এর আগে গত বছরের শেষে কেরল থেকে গ্রেপ্তার হয় আনসারুল্লাহ বাংলা টিমের জঙ্গি সাদ রাডি। তদন্তে জানা যায় প্রায় বছর 10 ধরে এ রাজ্যের মুর্শিদাবাদে থাকত সে, এমনকি ভোটার কার্ড অব্দি বানিয়ে ফেলেছিল, তাও আবার একটা নয় দুটো। নওদা ও হরিহরপাড়া, মুর্শিদাবাদের এই দুটি বিধানসভা কেন্দ্রে ভোটার তালিকাতেই তার নাম ছিল। সেই ভোটার কার্ডের ভিত্তিতে পাসপোর্ট অব্দি বানিয়ে ফেলেছিল সে। 2024-এর 18 সেপ্টেম্বর কর্ণাটকের চিত্রদুর্গ থেকে 6 জন বাংলাদেশের নাগরিককে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় পশ্চিমবঙ্গের ঠিকানায় তৈরি জাল ভোটার কার্ড। ভোটার কার্ড হলো নাগরিকদের সচিত্র পরিচয়পত্র, যা নিয়ে দেশের যে কোনো জায়গায় ঘোরা যায়। এখানেই প্রশ্ন যে পশ্চিমবঙ্গে জাল ভোটার কিংবা জাল আধার তৈরি করা কি এতই সহজ? কোথায় কারা এই চক্র চালাচ্ছে তা কেন খুঁজে বের করছে না পুলিশ? দিদি কিছু দেখ আর না দেখ, বাংলার মানুষকে অন্তত চোরাই পথে তোমার যা প্রয়োজন তা অর্জন করবার, ঘুষ দিয়ে তোমার অধিকার অর্জন করবার সমস্ত ব্যবস্থা পাকা করে দিয়েছে। তৃণমূল করলে যেমন নাগরিক হওয়ার সুযোগ পাওয়া যায়, বেআইনি নাগরিক হবার, তেমনি তৃণমূল করলে আবার এপার বাংলার ভাত খেয়ে ওপারে গিয়ে আন্দোলনও করা যায়, ওপার বাংলার ভাত খেয়ে আবার এপার বাংলায় ভোটও দেওয়া যায়। দিদি সব বন্দোবস্ত করে দিয়েছে। মমতা ব্যানার্জি এর মধ্যে ইনভলভড। আজকে পশ্চিমবঙ্গে যে মানুষরা রয়েছে, হিন্দু হোক মুসলমান হোক, আমরা চাই না তাদের অধিকার বাংলাদেশের মুসলমানরা এসে নিয়ে নিক, আমরা চাই না রোহিঙ্গা মুসলমানরা এসে এটা নিয়ে নিক। কিন্তু এইটা মুখ্যমন্ত্রী ওনার ভোট ব্যাংকের জন্য আজকে বিএসএফ কে জমি দিচ্ছে না এবং জনপ্রতিনিধির দ্বারা ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড উনি বানিয়ে দিচ্ছেন। সবই হচ্ছে নবান্নের আশীর্বাদে।
এখানে নবান্নের আশীর্বাদ ছাড়া একটা গাছের পাতাও নড়ে না। গোড়ায় তো গলদ, বাংলাদেশ থেকে ঢুকছে কি করে? ঢোকার পরে তো এগুলো আসবে। তো বাংলাদেশ থেকে যদি ঢোকাটা বিএসএফ না আটকায়, তো সমালোচনাটা তো বিএসএফ এর হবে, সীমান্ত রক্ষী বাহিনীর হবে। তো ত্রিপুরায় ঢুকছে কি করে? ত্রিপুরা থেকে ট্রেন ধরে বাংলায় আসছে। কোনো বহিরাগত বাংলাদেশি যদি ফ্লাইটে আসে, যদি আকাশপথে আসে, যদি জলপথে আসে, যদি স্থলপথে আসে, তার সবটা রেসপন্সিবিলিটি তো কেন্দ্রীয় সরকারের, রাজ্য পুলিশের তো সীমানা নয়। পুলিশ ভেরিফিকেশনের পার্ট নিয়ে তো এত আলোচনা হলো, এবার পোস্ট অ্যান্ড টেলিগ্রাফ ডিপার্টমেন্টের পার্টে আর ডেলিভারি ডকুমেন্টস তৈরি করতে হয়, এই মুহূর্তে প্রযুক্তিগত কারণে সিস্টেম আপডেট করতে হয়, কিন্তু তারপর এই নিখুঁতভাবে এই জাল পাসপোর্টের সমস্ত নথি সিস্টেমে আপডেটেড হচ্ছে। এবং ভাবুন, যিনি অ্যাপ্লাই করছেন সেই ঠিকানায়, তার যে ঠিকানাটা দেওয়া হয়েছে সেখানে তার বাড়িই নেই, কিন্তু সেইখানে পাসপোর্ট পৌঁছে যাচ্ছে। তার কারণ পাসপোর্টটা সেখানে যাচ্ছে না, এই পাসপোর্ট চক্রের যারা ক্রিমিনাল, যারা মাথায় আছে, তাদের হাতে পৌঁছে যাচ্ছে এই পাসপোর্ট। অর্থাৎ একেবারে পোস্ট অ্যান্ড টেলিগ্রাফ ডিপার্টমেন্ট সরাসরি যুক্ত আছে, এতটাই যুক্ত আছে যে এখনও পর্যন্ত 2 জন গ্রেফতার হয়েছে, পোস্ট অফিসের একজন স্থায়ী কর্মী এবং বিশ্বনাথ দাস যে শ্রেণী নিয়ে এতক্ষণ বললেন একজন অস্থায়ী কর্মী, যাদের কোনো দায়বদ্ধতা নেই। অটল বিহারী বাজপেয়ীজি সেই বিখ্যাত কথাটা আজকে মনে পড়ছে যে সরকারে আয়েগি সরকারে যায়েগি, পার্টিয়াঁ বনেগি পার্টিয়াঁ বিগড়েগি, মগর ইয়ে দেশ চলনা চাইয়ে। তো সবার ওপর কি আমাদের দেশ, আজকে এই সিকিউরিটি থ্রেটগুলো হচ্ছে, না প্রসেস আছে সুমনদা, কোর্টে মানে পার্সোনাল এক্সপিরিয়েন্স আছে। তোমার কিছু না কেউ বলছিলাম, আমি ছোটোবেলা যখন ল স্টুডেন্ট ছিলাম, বাবার সাথে একটা কোর্টে গেছিলাম, নাম করেই বলছি, বনগা কোর্টে গেছিলাম। সেখানে একটা মামলা শুনছি, শুনতে শুনতে হট করে জজ সাহেব বললেন যে ম্যাজিস্ট্রেট সাহেব 14 ফরেন্স একটা মামলা ছিল, যে উকিল বাবু তো গরম আধার কার্ডটা, মানে আধার না, এটা গরম ভোটার কার্ডটা, মানে ইমিডিয়েট তৈরি হয়েছে। প্রসেস আছে সুমনদা, কী প্রসেস দেখো। ক্লাস প্রথমে হচ্ছে কোনো লোক যখন ঢোকে, তুমি ফেকের কথা বলছো, আমি একটু ঠিকঠাক গ্রিন চ্যানেলে কথা বলবো, গ্রিন চ্যানেল দিকে আসে, লোকাল পঞ্চায়েত থেকে সার্টিফিকেট হয়ে যায় না এই লোকটা এখানেই থাকে, 2000-3000 টাকার বিনিময়ে। ক্লাস 8 বোর্ড ফের পরীক্ষা থাকে না তো ক্লাস 8 সার্টিফিকেট লোকাল স্কুল থেকে জোগাড় হয়ে যায়, প্রত্যন্ত বর্ডার এলাকার স্কুলগুলো সুন্দরবন এলাকা থেকে হয়ে যায়। তারপর সব থেকে ইজিটা বের করা সেটাকে বলে ড্রাইভিং লাইসেন্স তারপর বেরোয়। তারপর আধার কার্ড বলি, তারপর রেশন কার্ড, তারপর প্যান কার্ড বেরোয়, ওই কাগজগুলো দিয়ে পাঠিয়ে দেয়, অনলাইন প্যান কার্ড চলে আসে, তারপর আসে আধার কার্ড, এবং সব শেষে, এটা একটু টাফ প্রসেস, ভোটার আইডি। সব শেষে হয় ভোটার আইডিটা, প্রত্যেকটা কাগজ একদম টিকমার্ক প্যাকেজ হয়, এরকম না যে একটা হবে, একটা পুরো প্যাকেজে ডিল চলে। 2024 সালে দিল্লিতে 42 জনের বেশি মানুষ এয়ারপোর্ট পুলিশ, সেখানকার এয়ারপোর্ট পুলিশ তাদেরকে অ্যারেস্ট করেছিলেন এই ভুয়ো পাসপোর্টের থাকার কারণে। তার মধ্যে যেমন বাংলাদেশের সিটিজেনরা ছিলেন, তেমনি নেপালের লোক ছিলেন, মায়ানমারের লোকও ছিলেন। এবং সেই তদন্তে এটা উঠে এসছে যে এরা ঢুকেছেন, বাংলাদেশের সিটিজেনদের কথা বলছেন, শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল বর্ডার থেকে নয়, মেঘালয় এবং ত্রিপুরা। অর্থাৎ এই প্রবলেমটা এখনো যারা ঢুকছে ত্রিপুরা থেকেও ঢুকছে, এই যে যাকে নিয়ে আমরা আলোচনা করছিলাম শঙ্কর সরকার, তিনিও ত্রিপুরা থেকে ঢুকেছেন। ইস্যুটা তা নয়, ইস্যুটা হচ্ছে এখানে খুব সহজে নকলটা তৈরি হচ্ছে না, খুব সহজে প্যারামিটারটা আমরা কিভাবে সেট করছি, যদি এখানেই খুব সহজে হতো। 42 জন দিল্লিতে এয়ারপোর্টে ধরা পড়ছেন, আপনি এই নাম্বারটা অস্বীকার করতে পারেন না। 200 জন এখানে 250 জন, ওইখানে এটা 42 জন। আমি বলছি সুমনদা, ওখানে এয়ারপোর্টে ধরা পড়েছেন, এমন নয় যে পাসপোর্টের সংখ্যাটা 42, সংখ্যাটা অনেক বেশি। আর একটা জিনিস মনে করি, যদি অক্টোবর 2023 সালে কলকাতা রিজিওনাল পাসপোর্ট অফিসের 4 জন অফিসিয়ালকে সিবিআই গ্রেপ্তার করে, সিবিআই গ্রেপ্তার করার পর সেই তদন্ত কিন্তু আর কোন দিকে এগিয়েছে বা আদৌ এগিয়েছে কিনা আমরা জানি না। আমার এখানে বক্তব্য, এইমাত্র বললে যে কলকাতার অফিস থেকে, অর্থাৎ কলকাতা অফিস থেকে, কিন্তু আরপিও বা পাসপোর্ট এটার সঙ্গে সরাসরি রাজ্য সরকারের কোনো সম্পর্ক নেই। ঠিকই, আমি রাজ্য সরকার করছে বলছি না তো, আমি আসছি, আমি সেখানে এই চক্রটাতে কেন্দ্রও আছে, রাজ্যও আছে, মানে এদের কর্মীরা যুক্ত আছেন। এই দুয়ারে বিভিন্ন সাথী আনার যে সরকারটা এনেছে, দুয়ারে সরকার করে, দুয়ারে ওই একই সাথে দুয়ারে জঙ্গিটাও এসছে। কিরকম ভাবে বিভিন্ন সাথী বন্ধু প্রকল্পগুলো যখন থেকে দেওয়া হয়, তার ভেরিফিকেশন প্রসেসটা কি হয়? অনুপ্রবেশের ঘটনাটা পশ্চিমবঙ্গ কেন্দ্রিক। কেন আমি বলছি, যখনই মেঘালয় হবে, মেঘালয়ের ট্রাইবালরা কিন্তু একেবারেই অ্যালাউ করে না। আমি বলছি ট্রাইবাল সংস্কৃতি, ভাবনা এবং তাদের অস্তিত্বের প্রশ্নে রেজিস্ট যেভাবে করে, আমরা কিন্তু ভোটের রাজনীতির জন্য তাদেরকে বরঞ্চ জায়গা দিই। আবার একইভাবে আপনার মনে থাকতে পারে, ভারত সরকার চেয়েছিল চাকমাদের একটা অংশ অরুণাচল প্রদেশে রাখতে, অরুণাচল প্রদেশের নিশি কমিউনিটি একেবারে অ্যালাউ করেনি। আমি বলছি উত্তর পূর্ব ভারতবর্ষের যে কোনো রাজ্যে বাংলাদেশ থেকে ঢোকা খুব কঠিন,
শুধু ট্রাইবাল আইডেন্টিটির জন্য তারা যে রেজিস্ট্যান্স করে, মানে তারা ভোট সব ভুলে গিয়ে তাদের নিজের অস্তিত্বের প্রশ্নে। না না, আমি বলছি পশ্চিমবাংলা সেটা হয় না। পশ্চিমবাংলা যেটা হয়, শর্মা নিজে মমতা বন্দ্যোপাধ্যায় পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছে যে কিভাবে অনুপ্রবেশ ঘটেছিল। এই অনুপ্রবেশ চলছে ভাই, ভোটের রাজনীতি এখানে। আমি জিতবো, ক্ষমতায় আসবো, ক্ষমতার মধ্যে থাকবো, এটাই হলো শেষ কথা। আমি ক্ষমতায় থাকবো, বাংলা যাই আমি রাজত্ব করবো, আমি শাসন করবো এবং আমি এনজয় করবো। আমি দেখলেই হলো, আমার পরবর্তী প্রজন্ম দেখা দরকার নেই, দেখা দরকার নেই। আমি কেবলমাত্র আমি আসবো, কিন্তু আমি দুজনকেই আমি একটা জায়গায় বলবো, সেটা হচ্ছে এটা ঠিক যে পশ্চিমবঙ্গে ডেফিনেটলি অনুপ্রবেশ হচ্ছে একটার পর একটা ঘটনা, কিন্তু উত্তর পূর্বের একাধিক রাজ্যে ত্রিপুরা বা আসামে কিন্তু অনুপ্রবেশ স্পষ্ট হচ্ছে এবং এই বাংলাদেশের প্রেক্ষিতেই হচ্ছে। আপনারা জানেন যে ভদ্রলোকের কথা বলছি, ৭৭ বছরের বৃদ্ধ বাবাকে নিয়ে, গোটা পরিবার নিয়ে, ভাইদের নিয়ে চলে এসছেন। তিনি কিন্তু সীমান্তটা পার হয়েছেন, টপকেছেন ত্রিপুরার অংশ থেকে। সুতরাং অনির্বাণও ঠিক, বিশ্বনাথ দাও ঠিক যে এই রাজ্যে এটা একটা প্রাতিষ্ঠানিক চেহারা নিয়েছে। এখানে টপকে আসা যায় এবং তারপরে ভুয়ো নথি তৈরি করা যায়, তারপরে পার্মানেন্টলি স্থায়ীভাবে এই রাজ্যে থেকে যাওয়া যায়। বাংলাদেশের অনুপ্রবেশকারী থেকে পাসপোর্ট জালিয়াতির মতো ইস্যুকে হাতিয়ার করে ২৬-এর বিধানসভা ভোটে তৃণমূলের বিরুদ্ধে ঘুঁটি সাজাচ্ছে বিজেপি। অন্যদিকে অমিত শাহ তো রবিবার তামিলনাড়ুতে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গ জয়ের ভবিষ্যৎবাণী অবধি করে দিয়েছেন। 2026 में बंगाल में भारतीय जनता पार्टी और एनडीए की सरकार बनने जा रही है। তৃণমূল অবশ্য অমিত শাহর এই ভবিষ্যৎবাণীকে গুরুত্ব দিচ্ছে না। ওনাকে বলবো এইসব বাইরে রাজ্যে গিয়ে বড় বড় কথা না বলে উনি এটাও বলুন যে উনি লাস্ট ইলেকশন কত বলেছিলেন আর বাংলার মানুষ ওনাদের কত দিয়েছে, কিভাবে রিফিউজ করেছে। এ রাজ্যে বিধানসভা ভোটে 1 বছর দেরি থাকলেও পারদ এখন থেকেই সপ্তমে। 2021-এ 200 পারের টার্গেট দিয়ে 77-এ থেমে গেছিল বিজেপি। তাই এবার 1 বছর আগে থেকেই কোমর বেঁধে ময়দানে নেমে পড়েছে তারা। ইতিমধ্যে পশ্চিমবঙ্গ সফর শুরু করে দিয়েছেন নরেন্দ্র মোদী থেকে অমিত শাহরা। 29শে মে সভা করে গেছেন নরেন্দ্র মোদী। 1 জুন বিজেপির কর্মী সভায় বক্তব্য রাখেন অমিত শাহ। তৃণমূলের বিরুদ্ধে দুজনের আক্রমণই ছিল একেবারে চড়া সুরে বাঁধা। पश्चिम बंगाल को अब हिंसा की, तुष्टीकरण की, दंगों की, महिला अत्याचार की, घोटालों की राजनीति से मुक्ति चाहिए। 2026 तक कर दो, जितना विरोध करना है उतना, उसके बाद आप मुख्यमंत्री ही नहीं रहो। आज संकल्प कर जाइए कि 2026 में ये ममता बनर्जी की सरकार को मूल समेत उखाड़ कर हम फेंक देंगे, मूल समेत उखाड़ कर, और आपके बाद आपका भतीजा भी मुख्यमंत्री बनता रहे। भाइयों बहनों, ये होने वाला नहीं। এবার পশ্চিমবঙ্গ থেকে প্রায় 2000 কিলোমিটার দূরে তামিলনাড়ুতেও সেই একই সুর শোনা গেল অমিত শাহর মুখে। मेरी बात कान खोलकर गांठ बांध लेना, कान खोलकर सुन लेना और याद कर कर घर में जाना। 2026 में बंगाल में भारतीय जनता पार्टी और एनडीए की सरकार बनने जा रही है। পাল্টা তৃণমূল মনে করিয়ে দিচ্ছে 2021-এর আগে এই অমিত শাহ দাবি করেছিলেন পশ্চিমবঙ্গে বিজেপি 200-র বেশি আসন পাবে। इस बार 200 सीटों से ज्यादा सीटों के साथ भारतीय जनता पार्टी की सरकार बनने जा रही है। ये बार 200 पार। এই প্রেক্ষাপটে অমিত শাহর দাবি নিয়ে খোঁচা দিতে ছাড়েনি সিপিএম কংগ্রেস। এই বাংলায় রাজনৈতিক মেরুকরণের কারণে হয়তো তৃণমূলের লাভ হবে, বিজেপির লাভ হবে, কিন্তু বাংলার যে সংস্কৃতি, বাংলা যে উদারতা, বাংলা যে ধর্মনিরপেক্ষতা, সেই সামাজিক ভিত্তিটা বাংলায় চুরমার হয়ে যাচ্ছে। কারণ বিজেপি এবং তৃণমূল একে অপরের পরিপূরক। তার সুবিধা এ করে, এর সুবিধা তা করে। মাঝখান থেকে বাংলা যে ধর্মনিরপেক্ষ উদারপন্থী গণতান্ত্রিক শক্তিগুলো ছিল, কংগ্রেস, বাম, এই শক্তিগুলো দুর্বল হচ্ছে। অমিত শাহ দিবাস্বপ্ন, বাংলার মানুষ তা মানে না। এ রাজ্যের মানুষ স্বাধীনতার পর হিন্দু মহাসভাই হোক আর মুসলিম লীগ হোক, এই রাজনীতিকে পছন্দ করেনি। এটা যেন মনে রাখে, দিস ইজ বেঙ্গল, বাংলা। দক্ষিণে দাঁড়িয়ে অমিত শাহ শুধু পূর্বের রাজ্য দখলের ভবিষ্যৎবাণী করেননি, কেন তিনি এই দাবি করছেন তাও বোঝানোর চেষ্টা করেছেন।
और मित्रों मेरी बात याद रखना, मैं देश भर के चुनाव में हिस्सा लिया है, मैं पब्लिक की नब्ज जानता हूं, जनता की नब्ज जानता हूं। পাল্টা এ রাজ্যে একের পর এক নির্বাচনে বিজেপির ভরাডুবির প্রসঙ্গ নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূলও। অমিত শাহজি ওনার দিবা স্বপ্ন দেখছেন, তামিলনাড়ুতে দাঁড়িয়ে বলছেন বাংলায় 2026, তো 21 সালেও তো বলেছিলেন আব কি বার 200 পার, 77 হোঁচট কমতে 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 এখন 60 ফাটে গিয়ে দাঁড়িয়েছে। বিধানসভা নির্বাচন আস্তে আস্তে ওটা 30-40 হয়ে যাবে। তবে আগের হারের হতাশা ঝেড়ে ফেলে এবার নতুন উদ্যমে কোমর বেঁধে ময়দানে নেমে পড়েছেন বিজেপির নেতা কর্মীরা। আমি সজলের কাছেই যাই। ইসবার 200 পার, 77-এ আটকে গেছিল বহুবার, তোমারও মুখস্থ হয়ে গেছে। 24-এ 18 থেকে 12, 2019-এর পর থেকে ক্রমশ কিন্তু উপনির্বাচন আমি ধরছি না, কিন্তু ক্রমশ ভোটের পার্সেন্টেজও কমেছে। না আমি আপনার কথার উত্তর দেব না কল্যাণ ব্যানার্জির কথার উত্তর দেব? কল্যাণ দা সিনিয়র, তাহলে ওনার কথার উত্তর দিই। উনি একজন রেজিস্টার্ড মাতাল, সেটা আমি বলিনি, ওনার দলেই বলেছিল মাতাল তোমায় জানতে হবে, আগামীকে মানতে হবে, উনি বলেছিলেন। আমরা এবার আপনার কথাই বলি, দেখুন আমরা বলেছিলাম আপকি বার 200 পার হয়নি, ঠিক আছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, আজকের মুখ্যমন্ত্রী, তখন বিরোধী নেত্রী, তিনি বলেছিলেন হয় এবার নয় নেভার। রাজনীতি একটা এমন বস্তু, এবারও হয়নি কিন্তু তাই বলে নেভারটাও হয়নি। ঠিক, পাশাপাশি আরেকটা প্রবাদও আছে যে স্বপ্নের পোলাওতে ঘি দিতে কার্পণ্য করতে না, না একদম করছি না, কিন্তু এটা স্বপ্ন নয়, এটা বাস্তব। সেটা হচ্ছে 3 থেকে 77, মমতা ব্যানার্জি তার রাজনৈতিক ইতিহাসে মানে 14 বার জন্ম নিলেও এটা করতে পারেননি বা পারবেন না। 3 থেকে 77 এটা কিন্তু মাথায় নিতে হবে। পুরো কংগ্রেসটাকে পেয়ে গেছিলেন এবং তার দীর্ঘদিনের রাজনীতি, তারপরেও তিনি অন্তত 3 বার ফেল করেছেন বিধানসভা নির্বাচনে। উনি বলেছিলেন কি, আপনি ছিলেন কিনা জানি না, উনি বলেছিলেন এর পরের মিটিংটা নবান্নে করবো, এইরকম আঙুল দেখিয়েছিলেন, রাইটার্স বিল্ডিং এ করবো। ভালো, ভুল শুধরে দিয়েছো, থ্যাংক ইউ। না কিচ্ছু বলেননি, আমি ছিলাম, এরা ভি দেখিয়ে বাড়িতে ঢুকে গেছিল। তারপরে ডায়লগটা তোমার আঙুলের পশ্চাৎটা আমি দেখাতে পাচ্ছি না, আঙুলের পশ্চাৎটা উল্টে গেছিল, সেটা আমি দেখাতে পাচ্ছি না। যেটা কিন্তু অনেকে উল্টো দিকে যাবো। আমি বলছি যে রিগিং আর সন্ত্রাস অমিত শাহ কালকে বললেন, এটাও তো পাশাপাশি ঠিক যে একমাত্র পশ্চিমবঙ্গ ছাড়া গোটা দেশ, ইউপি বলো, গুজরাট বলো, মধ্যপ্রদেশ বলো, রাজস্থান বলো, তোমারও 100 সমালোচনা আছে, আমারও 100 সমালোচনা আছে, কিন্তু কোথাও ভোটের দিনে রক্ত ঝরে না, আমাদের ঝরে। এ বলার সুযোগ তো কার্যত ঘটনা প্রবাহ দিয়েছে। শুনুন, বাংলায় একটা কথা আছে, শব্দটা হচ্ছে লক্ষ্মী প্যাঁচা। আমি অমিত শাহকে লক্ষ্মী প্যাঁচা বলে সম্বোধন করছি, কারণ অমিত শাহ যা বলে তাই হয়। শুধু বিজেপির জন্য নয়, বিজেপির জন্য নয়, সেটা তৃণমূলের জন্য হয়। কারণ আগের বার বলেছে 200 পার, তৃণমূল 214 পেয়েছে। আমি খুব পরিষ্কারভাবে বলি, কালকে অমিত শাহ একটা এত বড় বড় কথা বললেন, বর্ডার ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, পেহেলগাম যে হামলাটা হলো, বর্ডারটা পেরোলো কোথা থেকে? পেহেলগামের দূরত্ব বর্ডার থেকে প্রায় 80 কিলোমিটারের বেশি। জঙ্গিরা বর্ডারটা পেরোলো কি করে, 80 কিলোমিটার ট্রান্সপোর্ট করে এলো কি করে ওই অস্ত্র নিয়ে? আজ অব্দি যে 4 জন দুষ্কৃতীর ছবি এনআইএ পাবলিশ করেছে, আচ্ছা শুধু পেরালো আর মানে হয়তো ফিরে গেছে, তাদের খুঁজে পাওয়া গেল না। আমি যে শেষ করে আপনি সজলকে তো বলতে দিয়েছেন। দ্বিতীয় কথা, পার্থক্যটা কোথায় দেখুন, তোমারকেই সমর্থন করলাম। পার্থক্যটা কোথায় দেখুন, গতকালকে একই সময় দুটো সভা হয়েছে, 2 জন বক্তৃতা দিয়েছেন। অমিত শাহ যেই সময় দাঁড়িয়ে নেতাজি ইন্ডোরে দাঁড়িয়ে বিজেপির হয়ে ভোট চাইছেন, ওই একই সময় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ভারতবর্ষের হয়ে গলা ফাটাচ্ছেন কুয়ালালামপুরের মাটিতে সন্ত্রাসবাদের বিরুদ্ধে। বিরোধী দল তার নেতা অভিষেক ব্যানার্জি ভারতের পক্ষে গলা ফাটাচ্ছেন পাক সন্ত্রাসবাদের বিরুদ্ধে, আর দেশের স্বরাষ্ট্রমন্ত্রী যার দায়িত্ব দেশকে নিরাপত্তা দেওয়া, এই চরিত্র একটা বাক্য কিন্তু অরূপ বলেনি, সেটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় এটাও বলেছেন যে দেশ অনেক বড় দলের থেকে দেশ বড়। এটা শুনে তো ভালো লাগলো না, লাগলো না। অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন সেটা মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন দেশের জন্য গলা ফাটাচ্ছেন, সিঁদুরের অপারেশন সিঁদুর নিয়ে বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় তখন সিঁদুরকে কটাক্ষ করছেন। আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পাঠাইনি, বলি
উনি জোর করে গেছেন তার দল পাঠিয়েছে। বাঁচাতে মনোনীত করে বেশ বেশ বেশ, দুজনকে আরে আমরা প্রত্যেকে জানি, দুজনকেই থামালাম না। শাহদীপ, এই তোমার প্রশ্ন পেশ করতে হবে তো, তোমরা বলো সেটিং 29/1 বৃহস্পতিবার রবিবার দেশের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী এসে তীক্ষ্ণতম ভাষায় তৃণমূল কংগ্রেসকে আক্রমণ। আমি বলছি যে এরপরও সেটিং বলবে। সন্ত্রাস বিরোধী অবস্থান নিয়ে সংসদীয় দল পৃথিবী ঘুরছে, আর প্রধানমন্ত্রী আর অমিত শাহ রাজ্যে রাজ্যে ঘুরছে ভোটের জন্য। পশ্চিমবাংলায় অ্যাপ্রোচটা কি? আমি পশ্চিমবাংলায় অ্যাটিটিউডটা কি? বায়ানারি, তৃণমূল আর বিজেপি, এর বাইরে আমি বলছি বলেছে শেষ করতে দাও। আরে ওই অমিত শাহ বললো না যে 4% এদিক ওদিক ভোট এদিক ওদিক হলে হয়ে যাবে। উনি জানেন 2016 সালে 4-5% ভোট ইধার উধার করেই তৃণমূলের গভর্নমেন্টটা রেখে দিয়েছিল, নাহলে বাম কংগ্রেসের গভর্নমেন্টটা এখানে চলে আসতো। আর উনি ভোট লুটের কথা বলছেন কি করে? ভাইপোর উপস্থিতিতে, ভাইপোর লোকসভায় কেন্দ্রীয় বাহিনী থাকার পরেও 7.5 লক্ষ ভোটে যেতে, আর অমিত শাহ সব আমাদের জানা আছে। অমিত শাহ কি করে জানলেন যে ভাইপো নেক্সট মুখ্যমন্ত্রী হবে? উনি হঠাৎ ভাইপো মুখ্যমন্ত্রীর কথাটা তুলে দিলেন। এই কারণেই কি বিজেপি ঠিক করে দিচ্ছে? আমি জানি না, বলতে পারবো না। অনুব্রত মণ্ডলকে ব্ল্যাঙ্ক চেক দিচ্ছে কিনা, ভাইপোকে চিঠি দিচ্ছে কিনা, কারণ অমিত শাহ কি করে জানলেন যে ভাইপো মুখ্যমন্ত্রী হচ্ছেন? ইউসুফ পাঠানকে সরিয়ে যে বিদেশের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এদিকে এগোচ্ছে, বিশ্বাস করুন। আমি বলছি এরপরে প্রায় সজল বলতে চাইছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে না অরূপ চক্রবর্তীকে পাঠানো উচিত ছিল, প্রায় সেই দিকেই যাচ্ছিল। নিশ্চয়ই না দল করে তামিলনাড়ুতে দাঁড়িয়ে 2026-এ পশ্চিমবঙ্গ দখলের ডাক দিয়েছেন অমিত শাহ, জানিয়ে বাকযুদ্ধের মধ্যেই রাজনীতির সুর চড়ছে পশ্চিমবঙ্গ দিবসকে কেন্দ্র করে। প্রতিবারের মতো এবারও 20শে জুন বড় আকারে পশ্চিমবঙ্গ দিবস পালন করতে চায় বিজেপি। রাজ্য বিজেপি সূত্রে খবর, সল্টলেকের দপ্তরে ইতিমধ্যেই হয়ে গেছে প্রস্তুতি বৈঠক। এবার পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে রাজ্য বিজেপি সূত্রে খবর, যদিও এখনো সবুজ সংকেত আসেনি। পশ্চিমবঙ্গ দিবস 20শে জুন, আমরা ইতিহাসের বই থেকে বা ইতিহাস আমাদের তাই শিখিয়েছে। আজকে পশ্চিমবঙ্গ বাঙালি হিন্দুদের ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি এবং আরও কিছু বিশিষ্ট মানুষ, যার মধ্যে জ্যোতিবাবুও ছিলেন, আমাদের ওয়েস্ট বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে তারা ভোট দিয়ে এই পশ্চিমবঙ্গকে আমাদের দিয়েছেন। সুতরাং 20শে জুনই আমাদের পশ্চিমবঙ্গ দিবস, সেটা পয়লা বৈশাখ হতে পারে না। 2023 সালে কেন্দ্রীয় সরকার 20শে জুন দিনটিকে রাজ্যের প্রতিষ্ঠা দিবস বা পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালনের নির্দেশ দেয়। অন্যদিকে পয়লা বৈশাখ দিনটিকে রাজ্য দিবস ঘোষণা করেছে রাজ্য সরকার, যার পোশাকি নাম বাংলা দিবস। যদিও বিজেপির দাবি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রতি শ্রদ্ধা জানাতেই 20শে জুন পশ্চিমবঙ্গ দিবস পালন করা উচিত। এই পশ্চিমবঙ্গ দিবস উদযাপন নিয়ে বারে বারে সংঘাতে জড়িয়েছে তৃণমূল বিজেপি। রাজভবন নবান্নের সংঘাতও প্রকট হয়েছে। 2023 সালে রাজভবনে পালন করা হয় পশ্চিমবঙ্গ দিবস, জানিয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোসকে ফোন করে আপত্তি জানান মুখ্যমন্ত্রী। এসব করে পশ্চিমবঙ্গের মন পাওয়া যাবে না। বাংলার মন পেতে হলে বাংলার বকেয়া, বাংলার মানুষের বন্ধু হতে হবে। ওনারা বাংলার মানুষের শত্রু। ফলে ওনারা কাকে আনবেন, কোন দিন পালন করবেন, হ্যান করবেন, ত্যান করবেন, তার সঙ্গে বাংলার কোনো মানুষের কোনো সম্পর্ক নেই। বাংলায় কোনো সমাজে বা রাজনীতিতে এর কোনো প্রভাব নেই। টিএমসি বা রাজ্য সরকার আমরা দেখেছিলাম যে পয়লা বৈশাখ তারা বঙ্গ দিবস, পশ্চিমবঙ্গ দিবস পালন করার জন্য একটা উদ্যোগ নিয়েছে। অন্যদিকে বিজেপি এখন বলছে তারা 20শে জুন বিরাট করে পশ্চিমবঙ্গ পালন দিবস করতে পারে। এতে চলবে, এগুলো কাজের কিছু হবে কিনা জানি না। অকাজের পরিমাণ বাড়বে, অকাজের সংখ্যা বাড়বে। কাজের থেকে অকাজ বেশি করো, উভয়েরই হচ্ছে স্লোগান। একদিকে পশ্চিমবঙ্গ দিবস নিয়ে যখন শাসক বিরোধী তরজা চলছে, তখন অনুব্রত মণ্ডলের গড়ে গিয়ে নারী সম্মান যাত্রা করে তার উপরে চাপ আরো বাড়ালেন শুভেন্দু অধিকারী। গ্রেপ্তার চাই, পস্কো আইনে গ্রেপ্তার চাই, গ্রেপ্তার চাই, 6 বছর জেলে রাখতে হবে। বোলপুর থানার আইসিকে আক্রমণ করতে গিয়ে তার মা ও স্ত্রী সম্পর্কেও অশ্লীল মন্তব্য করেছেন অনুব্রত মণ্ডল।
কাকে ইচ্ছা হচ্ছে রে বউকে? এই গালিগালাজকেই হাতিয়ার করে নারী শক্তির সম্মান রক্ষার্থে অনুব্রত মণ্ডলের গড়ে দাঁড়িয়েই তাঁরই গ্রেফতারি দাবি করলেন শুভেন্দু অধিকারী। এই জনতার গর্জন প্রমাণ করা দিচ্ছে মমতার ঘনিষ্ঠ অনুব্রত যা বলেছে তা আইসি বোলপুরের স্ত্রী মা শুধু নয়, গোটা বাংলার মহিলাদের মর্যাদায় আঘাত লেগেছে। মমতা মানেই পুলিশ, পুলিশ মানেই মমতা, মমতা আড়াল করছে। শুভেন্দু অধিকারী আজ, শুভেন্দু অধিকারী গতকাল কেন হবে না? যারা মেয়েদের, মহিলাদের অসম্মান করে, ঘরের বোনেদের, আমার জুতার নিচে থাকে আদিবাসী রমণী, আমাদের মন্ত্রী বীরবা হাঁসদাকে বলেছে ক্ষমা না চেয়ে ঘুরে বেড়াচ্ছে, এই শুভেন্দু অধিকারীরাই লক্ষ্মীর ভাণ্ডারের বিরুদ্ধে বলেছিলেন ভিখারি, ভিক্ষুক, ভিক্ষা দিচ্ছে, ভিক্ষা নয়। আবার মুখে বলছেন আমরা ক্ষমতায় এলে বাড়িয়ে দেবো। এ তো কন্ট্রাডিক্টরি কথাবার্তা। কখনো বলছেন দিশাহীন, কখনো বলছেন ক্ষমতায় এলে বাড়িয়ে দেবো। সোমবার বোলপুর টুরিস্ট লজ মোড় থেকে চৌরাস্তা মোড় পর্যন্ত নারী সম্মান যাত্রা করে বিজেপি। আর এখান থেকে 1 কিলোমিটারের মধ্যে অনুব্রত মণ্ডলের নিচুপট্টির বাড়ি, আর 1.5 কিলোমিটারের মধ্যে বোলপুরে তৃণমূলের পার্টি অফিস। শুভেন্দু অধিকারী কর্মসূচি শুরু করার ঠিক আগে এই পার্টি অফিসেই এসে ঢোকেন অনুব্রত মণ্ডল। শুভেন্দু অধিকারীর কর্মসূচি শেষ হওয়া পর্যন্ত সেখানেই বসেছিলেন তিনি। মিছিল শেষে চৌরাস্তার মোড়ে সভা করেন শুভেন্দু অধিকারী। তার মুখে উঠে আসে যোগী আদিত্যনাথের রাজত্বের প্রসঙ্গ। এই রাজ্যে যদি আজকে যোগী আদিত্যনাথ মুখ্যমন্ত্রী থাকতো না, রেকর্ড নয়, জগন্নাথ বলছিল খপাস করে ধরতো, নিয়ে যেত, প্রত্যেক দিন শুকনো লঙ্কা জ্বালানো হতো আর নাকে ঢোকানো হতো। বোলপুর থানার আইসিকে কদর্য হুমকি দেওয়ার পরও তৃণমূলের তরফে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে কোনো কড়া ব্যবস্থা নেওয়া হয়নি। দল স্রেফ ক্ষমা চাইয়েই ক্ষান্ত দিয়েছে। আর সেই ক্ষমাও অনুব্রত মণ্ডল চেয়েছেন নিতান্ত দায়সারাভাবে। এই প্রেক্ষাপটে অনুব্রত মণ্ডলকে নিয়ে সমালোচনার সুর শোনা গেল তারই দলের সাংসদ সৌগত রায়ের গলায়। অনুব্রত নিয়ে আমার মতে কিছুই মন্তব্য করা উচিত নয়। তাতে নিজের সম্মান যায়, তাতে নিজের সম্মান যায়। তার কারণ সেরকম লোক নয়। আমি যদি ট্রাম্প আর ইলন মাস্কের লড়াই হচ্ছে সেই নিয়ে বলতাম, তাহলে মনে হতো যে একটা বড় কিছু বলেছি। আর সৌগত রায়ের এই মন্তব্যের সূত্র ধরে বিরোধীরা মনে করিয়ে দিচ্ছেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় তো একসময় অনুব্রত মণ্ডলের পাশে দাঁড়িয়েছিলেন। অনেকে জানেন না উনি যে সুস্থ খুব একটা বেশি নয়, ওর অক্সিজেন কম যায়। গরু পাচার মামলায় গ্রেফতারের পরও তার পাশেই ছিলেন দলনেত্রী থেকে শীর্ষ নেতারা। যতদিন কেষ্ট ফিরে না আসছে লড়াই আরো 3 গুণ বাড়বে। বীরের সম্মান দিয়ে ওকে জেল থেকে বের করে আনবেন, ঠিক আছে? কিন্তু এই মন্তব্য নিয়েও এই দিন প্রশ্ন তুলেছেন সৌগত রায়। আপনার দলের নেতারা, শীর্ষ নেতৃত্বই তাকে বাঘ বলছে। আমি জানি না, সেটা এগুলোকে বলে ফিগার অফ স্পিচ। আপনি তো বাংলা সাহিত্য ছাত্র, অতিশয়োক্তি। অনুব্রত মণ্ডল জেলে থাকাকালীন 2023-এর পঞ্চায়েত ভোট এবং 2024-এর লোকসভা ভোটে বীরভূমে জিতেছে তৃণমূল। সে কথা মনে করিয়ে দিয়েছেন সৌগত রায়। অনুব্রতকে বাদ দিয়ে তো আমাদের 2জন এমপি জিতেছে, কেউ ঘাড়ে করে জেতায় না। ওদের ছাড়াই তো ইলেকশনে আমরা এত ভালো রেজাল্ট করব। আলটিমেটলি ম্যাটার করে তৃণমূলের সিম্বল আর মমতা ব্যানার্জির মুখ, অনুব্রতই নয়। মানে সবকিছুই ইলেকশন ওরিয়েন্টেড। এই জন্যই আজকে বাংলার মানুষ ডিসাইড করে নিয়েছে যে এই তৃণমূলকে আর নয়। আমরা মাথা উঁচু করে সিদ্ধারা সোজা করে বাঁচতে চাই। আমরা বাড়ির মা বোনেদের সম্মান করতে চাই, সম্ভ্রম রাখতে চাই। এই তৃণমূল আর নয়, এটা বাংলার মানুষ বুঝে গেছে। যে অসভ্য গালিগালাজ সারা বাংলার বাতাবরণকে দূষিত করেছে, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারে না রাজ্য সরকার। কারণটা কি জানেন? হিন্দু ভোট যাতে হাতছাড়া না হয়। যা আছে থাক। পুলিশে গালাগাল দিয়েছে, বাকি সামলে নেব 2 দিন পর। মানুষ ভুলে যাবে, লক্ষ্মীর ভান্ডার পেলে গল্প শেষ। একদিকে তৃণমূলের একাংশের মুখে অনুব্রত মণ্ডলের সমালোচনা, অন্যদিকে বীরভূমেও অনুব্রত মণ্ডল এবং কাজল শেখের ফাটল ক্রমশ চওড়া হচ্ছে। একদিকে যখন বিজেপির পশ্চিমবঙ্গ দিবস পালন ঘিরে তুঙ্গে রাজনৈতিক তরজা, তারই মধ্যে গোটা রাজ্যের নজর এখন বীরভূমের রাজনীতির দিকেও।
পরশু ডেপুটেশন ডিরেক্ট কর, ওকে অফিস থেকে ওই ঘর থেকে বার করার দায়িত্ব আমার। বোলপুরের আইসিকে ফোনে এভাবে হুমকি গালিগালাজ করে দলের অস্বস্তি কয়েক গুণ বাড়িয়ে দিয়েছেন অনুব্রত মণ্ডল। কেন তাকে শুধু ক্ষমা চাইতে বলেই ক্ষান্ত দল? একই পুলিশ অফিসারকে হুঁশিয়ারি দেওয়ায় যেখানে তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি বিক্রমজিৎ সাউকে 6 বছরের জন্য সাসপেন্ড করা হয়েছে, সেখানে অনুব্রত মণ্ডলকে কেন দল থেকে সাসপেন্ড করবে না তৃণমূল? তৃণমূলে হেভিওয়েট নেতা বলেই কি তাকে গ্রেপ্তার করছে না পুলিশ? এই সমস্ত প্রশ্ন তুলে যখন বিরোধীরা লাগাতার আক্রমণ করে যাচ্ছে, তখন অন্যদিকে গোষ্ঠী কোন্দলের জেরে বীরভূমে ক্রমেই চওড়া হচ্ছে তৃণমূলের অন্দরের ফাটল। আমার 10,000 লোক হয়েছে বোলপুরে, 10,000 12,000 লোক হয়েছে। এক কাজলের গু খায়, তাই না? আমাদের বললাম এই বিষয়ে তাকেই জিজ্ঞাসা করা উচিত। আমার অডিও নিশ্চয়ই ভাইরাল হয়নি। যার প্রশ্নের জবাব তিনি দেবেন এবং তিনি দিয়েছেন। অনুব্রত মণ্ডল বা কাজল শেখ এরা হচ্ছে মোহরা, নিচে দুজন দড়ি ধরে মানে সুতো ধরে চালাচ্ছে এদেরকে। অনুব্রত মণ্ডল হচ্ছে দিদির লোক মানে পিসির লোক, আর কাজল শেখ হচ্ছে ভাইপোর লোক। দুজনের দূর লড়াই হচ্ছে কে যেতে, তা দুই তালপাতার সেপাই লড়াই করছে, একটা মোটা সেপাই একটা রোগা সেপাই। বীরভূমের প্রাক্তন জেলা সভাপতি অনুব্রত মণ্ডল এবং জেলা সভাধিপতি কাজল শেখের দ্বৈরথের কথা কারো অজানা নয়। আর সম্প্রতি তাঁদের অনুগামীরাও একে অন্যের বিরুদ্ধে সুর চড়াতে শুরু করে দিয়েছেন। আবার কখনো একেবারে সংঘর্ষে জড়িয়ে পড়ছেন, রক্তাক্ত হচ্ছেন দলেরই কর্মী। সম্প্রতি যার সাক্ষী থেকেছে নানুর ও শিউরি। আমরা তৃণমূল দলই করি, কেষ্ট মণ্ডলের অনুব্রত মণ্ডলের অনুগামী আমরা। হ্যাঁ, এই কারণে আমাদেরকে মেরেছে। কাজল যেমন ওই শ্যামলী প্রধানকে জিতিয়ে দিয়েছিল, সেই রকম মরা লোক, গুন্ডা বাহিনী। এই পরিস্থিতিতে শিউরির দোসলপুরে ঈদ উপলক্ষে ব্যানার লাগানোকে ঘিরেও প্রকাশ্যে এলো তৃণমূলের গোষ্ঠী কোন্দল। সেই ব্যানারে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি নাম ছিল কাজল শেখের। অভিযোগ, শনিবার রাতে সেই ব্যানার ছিঁড়ে ফেলা হয়। প্রতিবাদ করতে গিয়ে আক্রান্ত হন কাজল শেখ অনুগামী। এক্ষেত্রে অভিযোগের তীর অনুব্রত অনুগামীদের বিরুদ্ধে। পোস্টারটা সেরানোর জন্য বলতে গিয়েছিলাম, আমাদের নুরুল ইসলাম নির্দেশে, কাজল শেখের নির্দেশে পোস্টারটা দিয়েছিল, সবাইকে শুভেচ্ছা বার্তা, সেজন্য আমি টাঙিয়েছিলাম। যে অভিযোগ করছে তাকে তো আমি চিনিই না, জানিই না। অনুগামী যদি আছে, অনুব্রত মণ্ডলের অনুগামী আছে, দলের অনুগামী আছে। গত কয়েকদিনে লালমাটির জেলায় তৃণমূলে ভাঙনও লেগেই রয়েছে। হাসন, নলহাটি থেকে সাঁইথিয়া বিধানসভায় তৃণমূল ছেড়ে দলে দলে বিজেপিতে যোগ দিয়েছেন। অনুব্রত ঘনিষ্ঠদের একাংশ কাজল শেখের দিকে যেতে শুরু করেছে। আগামী দিন আমরা কাজলদার নেতৃত্বে বনগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেসের হয়ে লড়বে। আবার বোলপুরের আইসিকে গালিগালাজ করে অনুব্রত মণ্ডল যখন বেকায়দায়, তখন সাঁইথিয়ার তৃণমূল ব্লক সভাপতি আবার নাম না করে নিশানা করেছেন কাজল শেখকে। ভাইরাল হয়েছে তার সেই বক্তব্য। আমি সভাপতি সাহেবকে বলবো, প্রশাসনের ব্যাপারে সংগঠনটা যারা করে তাদেরকে সম্মান দিয়ে চলতে শিখুন। বীরভূমের 4 বারের তৃণমূল সাংসদ শতাব্দী রায়, তিনিও কি অনুব্রত মণ্ডলের সঙ্গে দূরত্ব বজায় রাখতে চাইছেন? সম্প্রতি তাঁর একটি মন্তব্য ঘিরে সেই প্রশ্ন উঠতে শুরু করেছে। সব মিলিয়ে প্রশ্ন একটাই, বীরভূমের রাজনীতির ভরকেন্দ্রে কে থাকবেন? তাই নিয়েই কি এখন অনুব্রত মণ্ডল ও কাজল শেখের গোষ্ঠীর মধ্যে লড়াই? দিদি দুটোকেই মদত দেবে আমার ধারণা, এবং এটা স্পষ্ট হচ্ছে যে দিদি এ পক্ষ ও পক্ষ দুপক্ষকেই বাঁচিয়ে রাখবে তার নিজের ভোটের স্বার্থে। এখানে ন্যায় অন্যায় নেই। বাংলায় তুমি কোন ধর্মের কত ভোট টানতে পারবে তার উপর তোমার ভাগ্য নির্ভর করে। কাজল শেখ এবং অনুব্রত মণ্ডল রাম লক্ষণের মতো, ছোট ভাই বড় ভাই। ছোট ছোট বিষয়ে মত পার্থক্য থাকতে পারে, কিন্তু এরা হচ্ছে একেবারে এক পরিবারের। যে কোনো ক্লাবে, যে কোনো অফিসে এই কখনো কোনো ইস্যুতে হয়, ওরা অ্যাকচুয়ালি বেসিক্যালি একদম রাম লক্ষণের মতো, একদম জুটি। রাম হচ্ছে বয়সে বড় আর লক্ষণ হচ্ছে বয়সে ছোট। 2021 বিধানসভা ভোটের ফল অনুযায়ী বীরভূমের 11টি আসনের মধ্যে 10টি রয়েছে তৃণমূলের দখলে। একটিতে জিতেছে বিজেপি। সামনের বছর আরও একটা বিধানসভা নির্বাচন। এই পরিস্থিতিতে যখন নানা ইস্যুতে জেলায় অস্বস্তির মুখে তৃণমূল, তখন সোমবার বোলপুরে দলীয় কর্মীদের সঙ্গে বৈঠক করলেন অনুব্রত মণ্ডল।
আর এই বিতর্কের আবহে এখনো খোঁজ নেই ডাক্তার হিটলার চৌধুরীর। অনুব্রত মণ্ডল অবশেষে পুলিশের কাছে হাজিরা দিলেও তাকে বেড রেস্টের পরামর্শ দিয়ে মেডিকেল সার্টিফিকেট দিয়েছিলেন যিনি, সেই চিকিৎসক কোথায়? হ্যাঁ আজকে এসেছিল, যত সম্ভব এসেছিল মনে হয়, কিন্তু আমি এসছে কি আসেনি তাও এখনো বলতে পারবো না। তিনি কি এসেছিলেন না আসেননি? অনুব্রত মণ্ডলকে মেডিকেল সার্টিফিকেট দেওয়া রামপুরহাট 1 নম্বর ব্লকের মেডিকেল অফিসার হিটলার চৌধুরীকে ঘিরে যত ধোঁয়াশা। স্বাস্থ্যকেন্দ্রে চেয়ারটা ফাঁকা পড়ে, ডাক্তারবাবুর দেখা নেই। আজকে আসেনি, হয়তো ভিজিটে গেছেন। সকালের দিকে আসেন উনি, 8:30 9টার মধ্যে সব করে দেন, যে যার কাজ দেখিয়ে দেন, দিয়ে উনি ভিজিটে যান। আমাদের 39টা সেন্টার, ওখানে সারপ্রাইজ ভিজিট যেতে হয়। কখন কোথায় ভিজিট যাবে সেটাও বলা যাবে না। সন্ধ্যাতেও আসেন উনি, রাত্রেও আসেন। হ্যাঁ আজকে এসেছিল, যত সম্ভব এসেছিল মনে হয়, কিন্তু আমি এসছে কি আসেনি তাও এখনো বলতে পারবো না। আমি তো এই ঢুকছি, 2 দিন তো ছুটি ছিল। হ্যাঁ এসেছিল তো। এ বিষয়ে রামপুরহাট স্বাস্থ্য জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক শোভন দেকে ফোন করা হলে তিনি প্রতিক্রিয়া দিতে চাননি। শুধু সরকারি হাসপাতালই নয়, 3-3বার চিকিৎসক হিটলার চৌধুরী রামপুরহাটের ফ্ল্যাটে গিয়েও তার দেখা মেলেনি, তালা বন্ধ। কলিং বেল বাজিয়েও সাড়া মেলেনি কারুর। বিতর্ক তৈরি হওয়ার পর কেন সামনে আসছেন না চিকিৎসক হিটলার চৌধুরী? কেন সমস্ত বিতর্কের ব্যাখ্যা দিচ্ছেন না তিনি? এই বিতর্কের মধ্যেই তখন অনুব্রত মণ্ডলের হুমকি কাণ্ডে জাতীয় মহিলা কমিশনকে পাঠানো পুলিশের রিপোর্ট অন্য মাত্রা যোগ করেছে। হ্যাঁ বলুন। তোর পশু ডেপুটেশন দিয়ে তোর বাংলো পর্যন্ত যাব, তোকে বার করে নিয়ে আসবো। বল 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 বল। হ্যালো, বল। আপনি কি বলছেন? আমি অনুব্রত মণ্ডল বলছি। বল 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 বল। তুই ফোনে রেকর্ড করছিস, আমি সব জানি। না না, পশু যখন ডেপুটেশন দেবে না, তোকে কোয়ার্টার থেকে মারতে মারতে নিয়ে আস। না কি হয়েছে, মানে ঘটনাটা কি জানিস না সিঙ্গিতে কি হয়েছে? হ্যাঁ হ্যাঁ, এই পশু তো কাল পশু ডেপুটেশনের ডেট কর, বার করে 13,000 বোলপুরের লোক হয়েছে না? 13,000 12,000 লোক হয়েছিল বোলপুরে। প্রচুর লোক। কথা বলেছি তোর মাকে হচ্ছে রে বউকে। আপনি 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 একজন দায়িত্বপ্রাপ্ত লোক, আপনি এভাবে কথা বলছেন? ডেপুটেশন, পশু ডেপুটেশন ওকে অফিস থেকে, ওই ঘর থেকে বার করার দায়িত্ব আমার। রাজীব কুমার, আমি অনুব্রত মণ্ডল বলছি। সরাবে না নাকি? হ্যাঁ, পশু ডেপুটেশন দিয়েছি, মারবে কি মারবো দেখুন। আমি আমার 10,000 লোক হয়েছে বোলপুরে, 10,000 12,000 লোক হয়েছে। এক কাজলের গু খায়, তাই না? আমাদের ভুল বললাম? আমরা কারোর লোক নই, আপনি ভুল ভাবছেন। আমি যাব থানাতে, ওর চুলের মুঠি ধরে আমি বার করে নিয়ে আসবো ওখান থেকে। বোলপুর থানার আইসিকে দেওয়া অনুব্রত মণ্ডলের এই হুমকির ঘটনায় বীরভূম থেকে জল গড়িয়েছে দিল্লি অবধি। জাতীয় মহিলা কমিশনের চিঠির ভিত্তিতে অ্যাকশন টেকেন রিপোর্ট জমা দিয়েছে পুলিশ। ডিজিপিকে পাঠানো জাতীয় মহিলা কমিশনের চিঠির উত্তর দিয়েছেন বীরভূমের পুলিশ সুপার, কিন্তু সেই রিপোর্টে সন্তুষ্ট নয় জাতীয় মহিলা কমিশন। একেবারেই সন্তুষ্ট নই। এরপরে ফার্দার কি স্টেপ অফ অ্যাকশন কিভাবে হবে সেটা আমরা করব। ডিজিপি রাজীব কুমারকে পাঠানো চিঠিতে জাতীয় মহিলা কমিশনের তরফে কড়া ভাষায় লেখা হয়েছিল, অডিও ক্লিপে অনুব্রত মণ্ডলকে আইসির মা ও স্ত্রীর উদ্দেশ্যে অশ্লীল, নোংরা, অপমানজনক ভাষা ব্যবহার করতে শোনা গেছে। তারা দুজনই নিরীহ নাগরিক, স্রেফ কর্তব্যরত একজন পুলিশ অফিসারের সঙ্গে তাদের সম্পর্ক রয়েছে। মহিলাদের, বিশেষত একজন সরকারি আধিকারিকের পরিবারের সদস্যদের বিরুদ্ধে এই ধরনের হুমকি শুধু নৈতিক এবং সামাজিক অপমান নয়, ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারা অনুযায়ী গুরুতর ধর্তব্যযোগ্য অপরাধ।
সেই চিঠির ভিত্তিতে রিপোর্ট পাঠিয়েছে পুলিশ। কখন অনুব্রত মণ্ডলের সঙ্গে কথা হয়েছিল বোলপুর থানার আইসি লিটন হালদারের? সরাসরি ফোন কলে কথা হয়েছিল নাকি কোনো বিশেষ অ্যাপের মাধ্যমে? জাতীয় মহিলা কমিশনকে দেওয়া পুলিশের রিপোর্টে বলা হয়েছে 30শে মে রাত 12টা 5 মিনিটে বোলপুর থানার আইসি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে বলা হয় 28শে মে রাত 10টা 37 মিনিটে ফেস টাইমে কথা হয় আইসি ও অনুব্রত মণ্ডলের। সেই কথোপকথনে লিটন হালদারকে অপমানজনক অশ্লীল মন্তব্য করেন তৃণমূল নেতা। তিনি হুমকিও দিয়েছেন বলে অভিযোগ করেন আইসি। সেই অভিযোগের ভিত্তিতে ভারতীয় ন্যায় সংহিতার 75, 132, 224 এবং 351 3 ধারায় মামলা রুজু করা হয়েছে। রাজ্য পুলিশের ডিজিকে পাঠানো চিঠিতে জাতীয় মহিলা কমিশনের তরফে লেখা হয়েছিল, জনমানসে প্রবল ক্ষোভ তৈরি হওয়া সত্ত্বেও এ বিষয়ে রাজ্য পুলিশের তরফে যে নিষ্ক্রিয়তা দেখা গেছে তাতে কমিশন অত্যন্ত উদ্বিগ্ন। এই ধরনের নিষ্ক্রিয়তা শুধু অপরাধীদের উৎসাহিত করে না, পুলিশ বাহিনীর মনোবলকে তলানিতে পৌঁছে দেয় এবং পুলিশের নিরপেক্ষতা এবং তৎপরতা নিয়ে মানুষের ভরসার জায়গাটা নাড়িয়ে দেয়। কি লজ্জার বলুন তো, আজকে পুলিশের কি লজ্জার যে পুলিশের মাকে আর স্ত্রীকে টেনে এনে অশ্রাব্য ভাষায় গালাগাল দেয় এই অনুব্রত মণ্ডল। সেই অনুব্রত মণ্ডলকে মমতা ব্যানার্জি কোনো শাস্তি দিলেন না, তার জেল হলো না। আর সেই পুলিশ যার বাড়িতে যার মাতৃশক্তিকে অপমান করা হলো তার ফোন সিজ করা হলো, তাকে শুনছিলাম সাসপেন্ডও করা হবে। এ কোন রাজ্যে রয়েছি আমরা? কি অবস্থা! আমার পুলিশের ওপর ঘেন্না হয়। পুলিশ এখনো অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ করেনি। তবে তাৎপর্যপূর্ণভাবে পুলিশের দেওয়া অ্যাকশন টেকেন রিপোর্টে বলা হয়েছে অনুব্রতকে দেওয়া 3য় নোটিশের কথা, যে নোটিশের প্রসঙ্গ এই প্রথম সামনে এলো। একইভাবে প্রথমবার সামনে এসেছে অনুব্রত মণ্ডলের ফিটনেস সার্টিফিকেট জমা দেওয়ার প্রসঙ্গ। জাতীয় মহিলা কমিশনকে দেওয়া পুলিশের রিপোর্ট অনুযায়ী 1 জুন একটি মেডিকেল সার্টিফিকেট জমা দেন অনুব্রত মণ্ডল। সেই সার্টিফিকেটে তাকে 5 দিনের বিশ্রামের পরামর্শ দিয়েছিলেন চিকিৎসক। সেই মেয়াদ শেষ হতেই 5 জুন বৃহস্পতিবার পুলিশের কাছে ফিটনেস সার্টিফিকেট জমা দেন অনুব্রত মণ্ডল। এরপর তাকে ওই দিনই ফের নোটিশ পাঠানো হয়, আর ওই দিনই বোলপুর এসডিপিও অফিসে গিয়ে হাজিরা দেন অনুব্রত মণ্ডল। কিন্তু পুলিশের দেওয়া এই রিপোর্টে একেবারেই সন্তুষ্ট নয় জাতীয় মহিলা কমিশন। কারণে এফআইআর রেজিস্টার করে নোটিশ করে অ্যারেস্ট করা হলো না, বা তার ফোন কেন সিজ হলো না, বা উনি কোন অবস্থায় বলেছিলেন তার আশেপাশে, সমস্ত ব্যাপারগুলো, এটা যেহেতু মহিলাদের সম্মান এবং সুরক্ষার প্রশ্ন দাঁড়িয়ে আছে। কেন্দ্রের যেটা সেটা বিজেপির ইশারায় চলে, ব্যাপারটা বুঝতেই পারছেন। আমরা তো চাইবো কেন কমিশন কথা বলবো, আমরা তো রাজ্য সরকার কি করছে, কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী নিজে ঘটনাচক্রে মহিলা, সেই বাংলায় তাঁর দলের নেতা, যে সে নেতা নয়, উপর মহলের নেতা, সে একটা পুলিশ অফিসারকে ওই ভাষায় গালাগালি দিচ্ছে। আর সেখানকার পুলিশ, পশ্চিমবঙ্গের পুলিশ, সেই পুলিশ অফিসারের ফোন সিজ করছে, কিন্তু নেতার ফোন সিজ করছে না। 2 দিন পর সেই পুলিশ অফিসারটা কেন জেলে যেতে, আমার সেটা ভয় এখন। পুলিশ সূত্রে দাবি, যে আইসি লিটন হালদারকে অনুব্রত মণ্ডল হুমকি দিয়েছিলেন, তদন্তের জন্য তার 2টি মোবাইল আগেই পুলিশ বাজেয়াপ্ত করলেও অনুব্রত মণ্ডলের মোবাইল ফোন তদন্তকারীরা জমা নেননি। এই প্রেক্ষাপটে বিভিন্ন মহলে আগেই প্রশ্ন উঠেছে, হুমকি দেওয়ার অডিও প্রকাশ্যে এলো কি করে? জাতীয় মহিলা কমিশনকে দেওয়া পুলিশের তরফে অ্যাকশন টেকেন রিপোর্টে বলা হয়েছে, কথোপকথনের সময় ব্যবহার করা হয়েছিল ফেস টাইম অ্যাপ। এখানেই সবটা পরিষ্কার করে দেওয়া হয়েছে পুলিশের রিপোর্টে। সেখানে বলা হয়েছে, আইসি লিটন হালদার অনুব্রত মণ্ডলের সঙ্গে আইফোনে কথা বলেছিলেন, আর কল রেকর্ড করতে অন্য একটি ফোন ব্যবহার করেছিলেন তিনি, যেটি আইফোন নয়, ছিল অ্যান্ড্রয়েড ফোন। ফোনের কল ডিটেলস এবং অডিও খতিয়ে দেখতে সেগুলি বাজেয়াপ্ত করা হয়েছে। পরীক্ষার জন্য বাজেয়াপ্ত করা ফোন পাঠানো হবে ফরেন্সিকে। যদিও এসবে সন্তুষ্ট নয় জাতীয় মহিলা কমিশন, জানিয়ে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। মহিলা কমিশন সন্তুষ্ট হবে কি করে? তো বিজেপির মহিলা শাখা কোথায় থাকে? উন্নাও হাতরাসে কোথায় ছিল? কেন্দ্রীয় মহিলা কমিশন কোথায় ছিল? উন্নাও, হাতরাস, প্রয়াগরাজ কোথায় থাকে? মণিপুরে যায় না কেন? কেন্দ্রের মহিলা কমিশন, তাকে বিজেপি রাজনৈতিক উদ্দেশ্যে বিজেপি ব্যবহার করে, তাই এসব নাটক করছে। বোলপুরের আইসিকে অনুব্রত মণ্ডলের হুমকি দেওয়ার ঘটনায় ইতিমধ্যেই রাজ্য পুলিশের ডিজিকে চিঠি পাঠিয়েছে জাতীয় মহিলা কমিশন। তাতে অ্যাকশন টেকেন রিপোর্টও পাঠিয়েছে পুলিশ। কিন্তু পুলিশ অফিসারকে হুমকি দেওয়ার পর এতদিন কেটে গেলেও রাজ্য মহিলা কমিশন কি করছে? অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে তারা কি আদৌ পদক্ষেপ করতে চাইছে, নাকি তৃণমূলের হেভিওয়েট নেতা বলে রাজ্য মহিলা কমিশনও অনুব্রত মণ্ডলকে ছাড় দিচ্ছে? এই প্রশ্নগুলোই বারবার তুলেছে বিরোধীরা। রাজ্যের মহিলা কমিশন, রাজ্যের হিউম্যান রাইটস কমিশন, রাজ্যের শিশু কমিশন কোন কাজটা করেন বলুন তো? এরা কোন কাজটা করেন?
এখানে যারা কাজ করেন তারা তাদের নিজস্ব প্রফেশন আছে, তারা সেই প্রফেশনে ব্যস্ত, তারা মাসের শেষে আমাদের ট্যাক্সের টাকায় একটা ভালো বেতন পান, নীলবাতি লালবাতি দেওয়া গাড়ি পান, সুতরাং তারা এইভাবেই চালাচ্ছে, তাদের কোনো রোল নেই পশ্চিমবঙ্গের মানুষের জন্য। রাজ্যের মহিলা যে কমিশন সেটা তৃণমূলের তল্পি বাহক, কেন্দ্রের যেটা সেটা বিজেপির ইশারায় চলে। পুলিশ অফিসারকে ওই ভাষায় গালাগালি দিচ্ছে, আর সেখানকার পুলিশ, পশ্চিমবঙ্গের পুলিশ, সেই পুলিশ অফিসারের ফোন সুইচ করছে, কিন্তু নেতার ফোন সুইচ করছে না। দুদিন পর সেই পুলিশ অফিসারটা কেন জেলে যেতে আমার এটা ভয় এখন। এই প্রেক্ষাপটে অবশেষে রাজ্য মহিলা কমিশনের তরফ থেকে জানানো হলো, পুলিশ অফিসারকে হুমকি দেওয়ার ঘটনায় তারাও স্বতঃপ্রণোদিত মামলা করেছে। পুলিশের থেকে চাওয়া হয়েছে রিপোর্ট। আমরা জানলাম যে তার এফআইআর হয়েছে এবং একটা অ্যাকশনও হয়েছে তার এগেইনস্টে। আফটার দ্যাট আমরা জানিয়েছিলাম যে আমাদের একটা রিপোর্ট পাঠাতে হবে এবং সেটার জন্য পরবর্তীতে একটা প্রমোটও করা হয়েছে। পরবর্তী পদক্ষেপ রিপোর্টের জন্য অপেক্ষা করবো। রিপোর্ট যদি স্যাটিসফ্যাক্টরি হয়, মানে যদি সেইটাকে রেজিস্টার করা হয় ভালো, নাহলে আমরা আবার বলবো যে উই আর নট স্যাটিসফাইড। হ্যাঁ, রিপোর্টটা না আসা পর্যন্ত তো বুঝতে পারবো না, রিপোর্টটা এলে তারপর বলতে পারবো। তাহলে কি জাতীয় মহিলা কমিশন পদক্ষেপ করার পর টনক নড়েছে রাজ্য মহিলা কমিশনের? সেইটা বলতে পারবো না। জাতীয় মহিলা কমিশন ঠিক কবে উদ্যোগ নিয়েছেন, আমরা পরে নিয়েছি, আগে পরে, এটা আমি বলতে পারবো না। অনেক ক্ষেত্রে এরকম হয়, আমরাও মানে একইভাবে আমরা আগে উদ্যোগ নিয়েছি, এই ব্যাপারে আমি কোনো কমেন্ট করবো না। পুলিশের পাঠানো রিপোর্টে অসন্তোষ প্রকাশ করেছেন জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার। পুলিশের রিপোর্ট পাওয়ার পর রাজ্য মহিলা কমিশন কি পদক্ষেপ করে সেটাই দেখার। মেডিকেল সার্টিফিকেট শুধু বিতর্কিত নয়, অবৈধ বলে দুটো সংস্থাই জানাচ্ছে। বিস্ময়করভাবে তাকে বৈধতা দিচ্ছে আমাকে পাঠানো চিঠিতে এই মাননীয় অমিত সিনহা, ওসি লিগ্যাল সেল বীরভূম। আমি বলছি যে মেডিকেল সার্টিফিকেটের বৈধতা নিয়ে শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং যিনি সেই জেলার সরকারি স্বাস্থ্য ডিএমওএইচ অধিকর্তা, তিনি সিএমওএইচ বিভাগীয় তদন্ত হবে এবং জিনিসটা অসম্ভব, জিনিসটা বেআইনি, একেবারে অন ক্যামেরা স্পষ্ট ভাষায় বলছেন, তাকে পুলিশ বৈধতা দিল কি করে? এই প্রশ্ন তো তুলতেই হবে। সুমন, আমি তোমার প্রশ্নের আসছি, কিন্তু তার আগে যেটা বলা প্রয়োজন, আজকের এই সভা কিন্তু বাংলার আওয়াজ। বাংলার আওয়াজ বুঝিয়ে দিচ্ছে অনুব্রত কোথায়, অনুব্রত সম্বন্ধে বাংলার মানুষ কী ভাবছে। এখনও যদি দলের তরফ থেকে কোনো যদি না নড়ে, দলের যদি চিন্তা না পাল্টায়, তাহলে যে বিপদ ঘনিয়ে আসছে বোঝা দরকার। যখন বাঘের কথা বলছো সুমন, আমার মনে পড়ে যাচ্ছে সেই শরৎচন্দ্রের শিখান্তে ছিনাদ গৌরবীর কথা। ছিনাদ বাঘ স্বাস্থ্য 2-4 পয়সা রোজগার করতো, মানুষকে আনন্দ দিত। আর এখনকার যারা দল চালাচ্ছে তারা বাঘ সাজিয়ে টাকা রোজগার করার চেষ্টা করছে। একজনকে বলছে না তুমি বাঘ। আমি এটুকুই অবাক হলাম যে ভাষাগুলো আমরা প্রতিনিয়ত কলকাতার মেট্রোপলিটন অঞ্চলে কান পাতলে শুনতে পাই, যখন তৃণমূল কংগ্রেসের লোকেরা নিজেদের মধ্যে বাক্য বিনিময় করে, সেই ভাষাগুলোই অনুব্রত মণ্ডল ব্যবহার করেছে। কুকথার অভিধানে উনি নতুন কোনো ছাপ রেখে যেতে পারেননি। আরে কত তাবেদারি করবে কংগ্রেস, সিপিএম এর কাছে নিজেদেরকে সারেন্ডার করে দিয়েছে। এইটা তো মানে খুব দুর্ভাগ্যজনক ঘটনা। আজকে তৃণমূল কংগ্রেসকে এত সমালোচনা করছে ওরা ওদের লেভেলে, যদি ওপর লেভেলে যায় সেখানে কিন্তু তৃণমূল কংগ্রেসকে ওরা যথেষ্ট খাতির করে। এবারে সেখানে একই সঙ্গে স্বাক্ষর দেখলাম। এটা শরিকি ঝগড়া কিনা আমরা জানি না, আপাতত শুধু দুজন বলবে। বেশি হচ্ছে। আমি
বেশ বেশ ওপর বেশ আচ্ছা শোন আমি বলছি আচ্ছা বেশ বেশ শোন আমি প্রশ্নটাকে একটু বাড়িয়ে নিই, সেটা হচ্ছে যে ওপর মহলে কেউ কাউকে খাতির করে না, সম্ভবত বৈশ্বনাথদা বোঝাতে চাইছেন যে ওই 1 নম্বরে যেটা বিশেষ অধিবেশনের চিঠি, তার 1 নম্বর দাবি সম্বলিত চিঠির স্বাক্ষরটা হচ্ছে রাহুল গান্ধীর, 3 নম্বরটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুনুন শুনুন, যারা মনে মনে ভারতীয় জনতা পার্টির সঙ্গে ট্যাসিট আন্ডারস্ট্যান্ডিং করে চলে, আর বাংলার শোনার সাহস নেই, দুজনের কাছে আলাদা কিন্তু আমি শুনতে চাই। কেন ইন্টারাপ্ট করলে আমি বাকিটা বলতে দেবো না? আমি একটু বলবো। শুনুন, হ্যাঁ, আমি নরেন্দ্র মোদীর বিরুদ্ধে লড়তে চাই, এটা যদি কেউ গিয়ে বলে আপনাকে 1 কাপ কফি খাওয়াতেই হবে, সে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে লড়ছে কি না লড়ছে বাংলা এলেই বুঝতে পারবেন। অনুব্রত মণ্ডলকে নিয়ে হাজারো বিতর্ক, তুঙ্গে বাকযুদ্ধ, আর এরই মধ্যে নীরবে বাড়ছে করোনা। এই যেন হাঁটি হাঁটি পা পা। উদ্বেগ বাড়াচ্ছে করোনার নতুন উপপ্রজাতি NB.1.8.1। করোনা সংক্রমণে গোটা দেশের মধ্যে পশ্চিমবঙ্গ এখন তৃতীয়, প্রথম স্থানে কেরল, দ্বিতীয় স্থানে গুজরাট, তারপর পশ্চিমবঙ্গ। এরই মধ্যে রাজ্যে ফের এক করোনা আক্রান্তের মৃত্যুর খবর সামনে এলো। বৃহস্পতিবার বেলেঘাটা আইডি হাসপাতালে মৃত্যু হয় 48 বছরের বাবুলাল সিংহ নামে এক ব্যক্তির। উত্তর কলকাতার হাতিবাগান এলাকার বাসিন্দা এই ব্যক্তি পেশায় ইলেকট্রিশিয়ান। মঙ্গলবার তার কোভিড রিপোর্ট পজিটিভ আসে। ডেথ সার্টিফিকেটে কোভিড-19 নিউমোনিয়া এবং সেপটিক শকের উল্লেখ রয়েছে। করোনার যাবতীয় তথ্য বিভিন্ন রাজ্যের তরফে পাঠানো হবে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রককে, স্বাস্থ্য ভবনের তরফেও সেই তথ্য সময় সময় পাঠানো হচ্ছে। এই মৃত্যুর ক্ষেত্রে কোনো কোমরবিডিটি ছিল কিনা সেই বিষয়টা ভালোভাবে খোঁজখবর নেওয়ার পরই কিন্তু স্বাস্থ্য ভবনের তরফে স্বাস্থ্য মন্ত্রককে রিপোর্ট গিয়েছে, এমনটাই স্বাস্থ্য ভবন সূত্রে খবর। মৃতের পরিবার সূত্রে খবর, সম্প্রতি ডায়রিয়ার উপসর্গ নিয়ে 5 দিন বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি ছিলেন এই ব্যক্তি। ছাড়া পেয়ে বাড়িতে 2 দিন থাকার পর ফের ডায়রিয়া হয়। এবার তাকে মারোয়ারি রিলিফ সোসাইটি হাসপাতালে ভর্তি করে পরিবার। সেখানেই মঙ্গলবার কোভিড রিপোর্ট পজিটিভ আসে বাবুলাল সিং এর। বুধবারই তাকে স্থানান্তরিত করা হয় বেলেঘাটা আইডি হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে। সেখানেই বৃহস্পতিবার মারা যান এই ব্যক্তি। ওই লিভারের প্রবলেম আর চেস্টের প্রবলেম হয়েছিল, তারপর ওই ভর্তি ছিল, তারপর কিছু 4 দিন পর ভর্তি পর ছাড়া পেয়েছিল, বমি পায়খানা হচ্ছিল, তারপর ওই করতে করতে মার্বেসাইডে কোভিড পজিটিভ এসেছিল। হ্যাঁ, বেশ বুধবারে আইসিইউতে দিয়েছিল সারা। ডাক্তার বলছে লিভারে ইনফেকশন হয়ে গেছিলো, চেস্টে ইনফেকশন হয়ে গেছিলো। এই ঘটনা থেকে আমাদের শিক্ষা নিতে হবে, কোনো কোভিডকে হালকাভাবে নেবেন না। এইটি কোভিড-19-এর নতুন স্ট্রেন, জেন ওমিক্রনের একটি নতুন ভ্যারিয়েন্ট। ভাইরাস মিউটেশনের সঙ্গে সঙ্গে যেমন তার সংক্রমণ ক্ষমতা বাড়ায়, তেমনি তার চরিত্রগত পরিবর্তন হয়। এই যে ডায়রিয়া বা পেট ব্যথা যেটা আমরা এবছর দেখতে পাচ্ছি, এই বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে। সাধারণত তো এই ধরনের কোনো লক্ষণ দেখা দিলে অবশ্যই টেস্ট করবেন এবং অবশ্যই মাস্ক ব্যবহার করবেন। রাজ্য সরকারের দেওয়া পরিসংখ্যান বলছে রাজ্যে বর্তমানে করোনা আক্রান্তের সংখ্যা 747। গত 24 ঘন্টায় 54 জন নতুন করে করোনা আক্রান্ত হয়েছে। রাজ্যের মোট আক্রান্তদের মধ্যে সেরে উঠেছেন 412 জন। আমাদের কাছে এই মুহূর্তে তো 144 ওয়ার্ড আলাদা করে নিই। গ্রেটার ক্যালকাটায় এখনো পর্যন্ত 426 জনের মতো পেশেন্ট আছে, তার 65% কলকাতার পেশেন্ট, মানে কলকাতার 240 থেকে 250 কেজি। স্বাস্থ্যকেন্দ্র কিন্তু আমি প্রত্যেকটা স্বাস্থ্যকেন্দ্রে আমরা ব্যানার লাগিয়ে দিয়েছি, এই যে শারীরিক দূরত্ব বজায় করো এবং যে কোনো সংক্রমণ থেকে বাঁচতেই মাস্ক ব্যবহার করা। ওমিক্রনের যে সাব ভ্যারাইটি দিয়ে হচ্ছে তার কিন্তু মারণ ক্ষমতা অনেক কম, সুতরাং সংখ্যার দিক থেকে এটা দারুণভাবে একদম এগিয়ে গেছে তেমনটা নয়। আমাদের টোটাল যে জনসংখ্যা সেই তুলনায় এখনও এটা সংখ্যার দিক থেকে নগণ্যই আছে, কিন্তু সেটা ভেবে আমাদের খুব নিশ্চিন্তে বসে থাকা যাবে না, আমাদের সতর্ক থাকতে হবে। কিন্তু সজাগ থাকার পাশাপাশি সাবধানতাগুলো আমাদের সবই নিতে হবে, কিন্তু খুব বেশি একদম প্যানিক করা বা আতঙ্কিত হয়ে পড়ার মতো অবস্থা কিন্তু এখনও আসেনি। এই অবস্থায় রাজ্যের করোনা পরিস্থিতি পর্যালোচনা করতে এদিন নবান্নে বিশেষ বৈঠক করেন মুখ্যমন্ত্রী। পদস্থ অফিসাররা ছাড়াও বৈঠকে সংক্রামক রোগ বিশেষজ্ঞ যোগীরাজ রায়, এসএসকেএমের ক্রিটিক্যাল কেয়ার বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক সুগত দাশগুপ্ত এবং কলকাতা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের প্রধান সৌমিত্র ঘোষ উপস্থিত ছিলেন। সতর্ক আমাদের থাকতে হবে, কোনো প্যানিকই ক্রিয়েট করা নয়। যদি বাই চান্স সেরকম কিছু হয়, আমাদের প্রস্তুতি তৈরি থাকবে, এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই।
আমরা নিজেদের ইন্টারেস্টে নিজেরা মিটিংটা করলাম, যাতে ফার্দার যদি কখনো সেরকম পরিস্থিতি হয় তখন আমরা যেন প্রস্তুতিটা রেখে দিতে পারি, যাতে কোনো অসুবিধে লোকের না হয়। কিন্তু এখনই আমরা এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিচ্ছি না, তার কারণ সেই সিচুয়েশন তৈরি এখনো হয়নি। আতঙ্কিত হবার কিছু, কিন্তু সতর্কিত তো হতে হবে। সেই সতর্কীকরণ সরকারের পক্ষ থেকে কিচ্ছু নেই। কোনো জায়গা থেকে কোনো মানুষকে বিন্দুমাত্র সচেতন করা হচ্ছে না। এমনকি রাজ্য সরকারের তরফ থেকে প্রেস রিলিজেও রেগুলার জানানো হচ্ছে না যে কত লোক আক্রান্ত হচ্ছে। তাহলেও মানুষ সতর্ক হয়। এই রাজ্যে সরকার কি আদৌ আছে, এটা সর্বক্ষেত্রেই আমাদের মনে হয়। গোটা দেশে এই মুহূর্তে ৬,৪৯১ জন করোনা আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘন্টায় দেশে আক্রান্তের সংখ্যাটা ৩৫৮। পরিষ্কার জানতে চাইবো যে এখনো পর্যন্ত ধারণাটা কি ছিল, যে যেরকম প্রতি বছরে একটা ইনফ্লুয়েঞ্জা হয়, এই ধরনের সাধারণ ইনফ্লুয়েঞ্জা কোভিড আমাদের পার্ট অফ লাইফ হয়ে গেছে এবং এই নিয়ে চলতে হবে। এবং এখনো পর্যন্ত একটা মিনি আউটব্রেক হয়েছে, যে অনেক বেশি এটা সংক্রামক এবং সেই জন্যই ভিরুলেন্স পাওয়ারটা কম, অর্থাৎ সরাসরি বললে মৃত্যু ভয় নেই। কিন্তু আজকে দেখা যাচ্ছে যে হাওড়ার ৪৩ বছরের একজন মহিলার মৃত্যু হলো কলকাতার সিএমআরআই হাসপাতালে, যার কোনো কোমরবিডিটি ছিল না। এই রাজ্যে এই দফায় নিঃসন্দেহে প্রথম মৃত্যু। আমি বলছি সবাই একটা জিনিস জানতে চাইবে যে আতঙ্কিত হওয়ার নিঃসন্দেহে কোনো কারণ নেই, কিন্তু সতর্ক হওয়ার ঠিক কারণ আছে। আমি ঠিক যতটা সহজে সতর্কতার কথা বললাম ডক্টর সরকার, লোকে এটা শুনেই আমারও অন্তত ভেতরে যে আবার সেই কোভিড প্রোটোকল, আবার দিনে 14 বার হাত ধোয়া আর মাস্ক পরা, মানে আমি বলছি ঠিক কি করা উচিত এখন আমাদের? সুমন, নিশ্চয়ই আমাদের একটা জিনিসকে সিরিয়াসলি নিতে হবে, কারণ আতঙ্ক আর একটা জিনিস সম্বন্ধে সিরিয়াস হবার মধ্যে তো সত্যি একটা তফাৎ আছে। কোনো জিনিসটাকে আমাদের একটা ক্যাজুয়াল হালকা পাতলা অ্যাপ্রোচ হওয়া উচিত নয়। আমি মানুষকে আতঙ্কিত একেবারেই করতে চাই না, কিন্তু বলতে চাই যে আমরাই এই ভারতবর্ষে যখন ফার্স্ট ওয়েভের পরে জিনিসটাকে আমরা প্রায় হাঁপ ছেড়ে বেঁচেছিলাম, আমাদের চোখের আড়ালে এই কোভিডের একটা আনরেগুলেটেড মাল্টিপ্লিকেশন মিউটেশন হতে হতে সেকেন্ড ওয়েভে সেটা একটা আমাদের সামনে একটা ফ্র্যাঙ্কেনস্টাইনের মতো ডেল্টা ভেরিয়েন্ট হিসেবে দেখা দিয়েছিল। এবং তখন আমরা বলেছিলাম যে ডেল্টা ভেরিয়েন্ট যে ভারতবর্ষেরই নাকের ডগায় জন্ম নিয়েছিল, সেটা ভারতবর্ষ প্রায় মাস দুয়েক প্রায় বুঝতেই পারেনি, আননোন টু আস। তো আমরা যেহেতু এইভাবে ভুগেছি, প্রথম কথা হলো তুমি যে কথাগুলো বললে, পয়েন্ট নাম্বার 1 হচ্ছে একটা আউটব্রেক হচ্ছে, সেটাকে ডিনাই করে লাভ নেই। আউটব্রেকটা কেন হচ্ছে? কারণ এখনও সেই অমিক্রন জাতীয় ভাইরাস NB181 এটসেট্রা সেটা আরও বেশি ইনফেকশাস আমাদের মধ্যে হৈ হৈ করে ছড়াচ্ছে। ঠিক যেমন আমরা কেউ কোনো রকম জ্বর জারি গলা ব্যথা কোনো অসুস্থতা চাই না, আমাদের একটা সাধারণ মানুষ হিসেবে আমরা যখনই দেখব আমাদের আশেপাশে কারো একটু জ্বর গলা ব্যথা হয়েছে, জিনিসটাকে ফর দ্য নেক্সট 1 or 2 months একটু সিরিয়াসনেস নিয়ে যেন আমার থেকে আরও 5টা লোকের না ছড়ায়, সেই রকমভাবে আমি অন্তত 2-3টে দিন নিজেকে একটু আলাদা বা আইসোলেটেড রাখবো। তুমি যে রাজার ইন্টারভিউটা দেখালে, যেখানে সত্যি কথা এটা কিন্তু আমাদের চিন্তাটা একটু বাড়াচ্ছে, যে কোভিড রিলেটেড, কোভিডের একজন পেশেন্টের কোভিড থেকে মৃত্যু হলো, যে কথাটা রাজা বলল যে একটা লাং পুরো হোয়াইট আউট হয়ে গেছিল, সেখানে কিন্তু একটা প্রশ্ন থাকবে যে কোভিড ছাড়া এর কোনো সুপার অ্যাডেড ইনফেকশন ছিল কিনা। অনেক সময় পালমোনারি ডিজিজে কি হয় যে কোভিড থাকে, কিন্তু তার সঙ্গে সঙ্গে হয়তো তার সঙ্গে অন্য রকম কোনো ব্যাকটেরিয়াল নিউমোনিয়া এক্সেট্রা হয়। আরও যেটা হয় যে আমরা আজকে খুব ভালো মনে করে ইনফেকশন ট্রিট করতে এত রকম অ্যান্টিবায়োটিক এটসেট্রা দিয়ে থাকি যে কালচারেও সেটা ধরা পড়ে না। কারণ অমিক্রন বাই কনসেপশন, আমাদের ফান্ডামেন্টাল কনসেপ্ট হলো যে অমিক্রন লাঙে ঢুকে সে বজ্জাতি করবে না।
এখন সেই অমিক্রন আমি যদি মনে করি যে সেই NB181 ইত্যাদি কারো লাংসটাকে ছিন্নভিন্ন করে দিল, সেটা কিন্তু আমাদের একটু কশাসের দিকে ঠেলে দেবে এবং আমরা আমাদের ডাক্তারি ডিটেকটিভগিরিতে এটাই হয়তো মনে করব যে দেয়ার ওয়াজ অ্যান এলিমেন্ট অফ সুপার অ্যাডেড ব্যাকটেরিয়াল বা সাম আদার ইনফেকশন। খুব সাধারণ ভাষায় বলতে আমরা এই আউটব্রেকটাকে আউটব্রেক হিসেবে গণ্য করি, নিজেরা প্রিকশন নিই, যাদের একটু হাঁচি কাশি জ্বর হবার টেন্ডেন্সি আছে পাবলিক প্লেসে চাইলে মাস্ক ব্যবহার করতেই পারেন। আমাদের আশেপাশে যাদের জ্বরজারি হচ্ছে আমরা যেন আমাদের অফিসে চলে গেলাম, হাসপাতালে চলে গেলাম, হঠাৎ একটা বিয়ে বাড়ি চলে গেলাম, অনুষ্ঠানে চলে গেলাম, এই কাজগুলো না করলে নয়। আর সোফার তুমি যদি এর নেচার বা এর গতি প্রকৃতিটা দেখো, আমরা অলরেডি সাউথ এশিয়া হংকংয়ে যা দেখেছি, সিঙ্গাপুরে যা দেখেছি, এই কোভিডের আগের যে ভয়ঙ্কর অবতারগুলো ছিল সেগুলো একবার আউটব্রেক করলে পরে তারা 3 মাসের আগে তার রুক্ষ মেজাজ ঠান্ডা হতো না। এখন এই আউটব্রেকগুলো মোটামুটি 4 to 6 উইকসের মধ্যে ইন্ডিয়াতে দুটো মেজর ওয়েভ 3.5 মাস ধরে চলেছিল। এখন মোটামুটি তুমি যদি সিঙ্গাপুর এবং হংকং এদের ব্যবহারটা স্টাডি করো, ওরা মোটামুটি 1 মাসের মধ্যে কিন্তু স্পাইকটা নেমে যাচ্ছে। করোনা সংক্রমণ নিয়ে উদ্বেগের মধ্যেই দেশ জুড়ে আলোড়ন ফেলে দিয়েছে মেঘালয়ে হাড় হিম করা হত্যাকাণ্ড। কখনো হাত ধরে, কখনো কাঁধে মাথা রেখে ভালোবাসায় মাখা ফটোশুট। শুধু বিয়ের ছবিই নয়, ভাইরাল ভিডিওয়ে যে ছবি সামনে এসেছে সেখানে দেখা যাচ্ছে পাহাড়ি পথে যুগলের স্কুটি সফর। এসব দেখে এক মুহূর্তের জন্যেও কল্পনা করা সম্ভব নয় 7 জন্ম সঙ্গে থাকার সংকল্প নিয়ে 7 পাকে বাধা পড়েছিলেন যার সঙ্গে, তার হাতেই এমন পরিণতি হতে পারে। যার নামে মেহেন্দিতে হাত রাঙিয়েছিলেন মাত্র কটা দিন আগে, তার রক্তেই রাঙা হবে সেই হাত। মেঘালয়ে মধুচন্দ্রিমায় গিয়ে খুন ও নিখোঁজ কাণ্ডে কাহানি মে টুইস্ট। স্বামী রাজা রঘুবংশীকে খুনে অভিযুক্ত খোদ নববিবাহিতা স্ত্রী সোনাম রঘুবংশী। সোনাম ও তার প্রেমিক রাজ কুশওয়াহা সহ 5 জনকে গ্রেফতার করেছে পুলিশ। শিলং পুলিশ সূত্রে খবর, সোনাম এবং রাজ কুশওয়াহা রাজাকে খুনের পরিকল্পনা করে। রাজই ভাড়াটে খুনি ঠিক করে, সে নিজে শিলং আসেনি, আগাগোড়া ফোনে যোগাযোগ রাখছিল। পুলিশ সূত্রে খবর, 3 জন ভাড়াটে খুনি আকাশ, বিশাল এবং আনন্দ চেরাপুঞ্জিতে পৌঁছয়। সোনাম ইচ্ছাকৃতভাবে রাজা রঘুবংশীকে নির্জন রাস্তায় নিয়ে যান। এরপর খুন করা হয় রাজাকে। আকাশ, বিশাল, আনন্দ এবং সোনাম সবাই শিলং থেকে গুয়াহাটিতে যান। পুলিশ সূত্রে দাবি, তদন্ত চলাকালীন জানা যায় সোনাম বেঁচে আছে এবং রাজা রঘুবংশীর খুনে তার হাত থাকতে পারে। সোনামের কল ডিটেলস থেকে পুলিশ জানতে পারে যে সোনাম রাজ কুশওয়াহার সঙ্গে যোগাযোগ রাখছিল। পুলিশ সূত্রে খবর, ময়না তদন্তের প্রাথমিক রিপোর্টে বলা হয়েছে মধ্যপ্রদেশের ইন্দোরের ব্যবসায়ী রাজা রঘুবংশীর ওপর 2 বার আক্রমণ করা হয়, একবার মাথার পেছনে, একবার সামনে। हत्या करवाई, उससे कड़ी से कड़ी सजा मिलना चाहिए। मेरा बच्चा किस हालत में था, कैसा तड़पा था, और अगर वो सोनम उससे इतना प्यार करती थी तो वो राजा को छोड़ के इस हालत में नहीं जा सकती थी। और सोनम सुरक्षित कैसी है, सोनम के ऊपर एक खरोच क्यों नहीं आया? तो 3 थे, 4 जने थे, 5 जने, 6 जने, जो भी उनकी टीम थी, उनको सबको कड़ी से कड़ी सजा मिलना चाहिए। 16 दिन নিখোঁজ থাকার পর রবিবার রাত 1টা নাগাদ উত্তরপ্রদেশের গাজীপুরের একটি ধাবায় দেখা যায় সোনামকে। ধাবার মালিক সাহিল যাদবের দাবি, রাত 1টা নাগাদ কাঁদতে কাঁদতে তার ধাবায় আসেন সোনাম। তার ভাই ইন্দোর পুলিশকে বিষয়টি জানান। অন্যদিকে ধাবা মালিকও খবর দেন থানায়। পুলিশ সূত্রে খবর, থানায় নিয়ে যাওয়া হলে আত্মসমর্পণ করেন সোনাম। ये रात का 1 बजे का बात है। दुकान पे वो आई थी और रोते टाइम बोल रही थी कि भैया कॉल करना है घर पे। उसके बाद हम अपना मोबाइल लिए, वो अपने घर पे कॉल की। उसके बाद हम बोले आप वहाँ पर जाके बैठ जाइए। पुलिस को कॉल किए, पुलिस आई, उसके बाद वो पुलिस लेके गई है। इतना ही बात है। 23 को अंतिम बार कन्वर्सेशन हुआ था मदर इन लॉ से, और उसके बाद फिर उनका संपर्क टूट गया था। तभी अचानक 2 जून को एक दुखद घटना आई जिसमें कि डेड बॉडी उसकी रिकवर हुई। राजा रघुवंशी की डेड बॉडी, जिसको आइडेंटिफाइड किया गया यूपी के गाजीपुर डिस्ट्रिक्ट में नंदबाग पुलिस थाने के अंतर्गत थाने पुलिस के द्वारा सोनम रघुवंशी को रिकवर कर लिया गया है। सोनम ये कल रात्रि की ये बात है जो सूचना मिली थी। उसके बाद शिलोंग पुलिस ने कल शाम को ही यहाँ पर इंदौर पुलिस से संपर्क किया। 11 মে 29 বছরের রাজার সঙ্গে বিয়ে হয় 24-এর সোনামের। এরপর 20 মে
হানিমুনে মেঘালয় পাড়ি। 23শে মে শেষবার পরিবারের সঙ্গে কথা হয়, তারপর থেকেই আর খোঁজ মিলছিল না। কিছু একটা অঘটনের আশঙ্কার মধ্যেই 2রা জুন হোমস্টে থেকে 20 কিলোমিটার দূরে একটি গভীর খাদ থেকে রাজা রঘুবংশীর মৃতদেহ উদ্ধার করে পুলিশ। তখনও কোনো খোঁজ মেলেনি সোনামের। রাজার দেহ থেকে পাওয়া যায় সোনার আংটি, গলার হার। এরপর থেকেই সোনামকে অপহরণের আশঙ্কা জোরালো হয়। বাংলাদেশে পাচার করা হয়ে থাকতে পারে এই সম্ভাবনা উঠে আসে। এরই মধ্যে 7ই জুন মেঘালয় পুলিশের হাতে আসে গুরুত্বপূর্ণ এক ক্লু। পুলিশ সূত্রে খবর, স্থানীয় এক ট্যুর গাইড জানান তিনি 23 তারিখ সকালে রাজা সোনামকে দেখেছিলেন। সঙ্গে ছিলেন আরও 3 জন, তারা হিন্দিতে কথা বলছিলেন। ফলে তারা যে স্থানীয় কেউ নন তা স্পষ্ট হয়ে যায়। অপরিচিত হিন্দিভাষী ওই 3 জনের খোঁজে ইন্দোরে যায় পুলিশ। এর আগে একটি রক্তমাখা দা ও কালো রেনকোট উদ্ধার করে পুলিশ। যে হোমস্টেতে নবদম্পতি ছিলেন সেখানকার সিসিটিভি ফুটেজে দেখা যায় সোনাম ওই রেনকোট পরে আছেন। তাতে পুলিশের সন্দেহ আরও জোরালো হয়। আর তারপর রবিবার রাতে কার্যত এক ভিডিও কলে নিজেই নিজেকে ধরিয়ে দিলেন সোনাম। ধরা পড়লেন প্রেমিক সহ আরও 2 জন। কিন্তু কেন এমন নৃশংস পরিণতি হলো ইন্দোরের ব্যবসায়ী রাজা রঘুবংশীর? তদন্তকারীদের অনুমান, নেপথ্যে রয়েছে সোনামের পুরনো প্রেম। ইন্দোরের ব্যবসায়ী রাজা রঘুবংশীর সঙ্গে বিয়ে হলেও নিজের থেকে 3 বছরের ছোট 21 বছরের প্রেমিক রাজ কুশওয়াহার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেননি সোনাম। পুলিশের সন্দেহ, পথের কাঁটা স্বামীকে সরাতেই খুনের ছক কষেন সোনাম রাজ। সূত্রের খবর, মেঘালয়ে ঘুরতে যাওয়ার পর রাজকে হোয়াটসঅ্যাপে লাইভ লোকেশনও পাঠিয়েছিলেন সোনাম। প্রশ্ন উঠছে, রাজাকে খুন করতে কি মধুচন্দ্রিমায় পাহাড়ে যাওয়ার পরিকল্পনা করেছিলেন সোনাম? যদিও ধৃত সোনাম রঘুবংশীর বাবার দাবি তার মেয়ে নির্দোষ। মেঘালয় সরকার মিথ্যে কথা বলছে। शादी सहमति से हुई थी, दोनों परिवार की सहमति से हुई थी, दोनों के बच्चन की सहमति से शादी हुई थी। वहाँ की जो सरकार है वो स्टार्टिंग से पहले दिन से ही गलत बोल रही है, झूठ बोल रही है वो, क्योंकि वहाँ की पुलिस फंस रही है उस मामले में, इसलिए वो लोग ये दावा उल्टा दावा कर रहे हैं। ये बच्ची भी क्यों करवाएगी? बच्ची अगर ऐसा करवाती तो घूमने क्यों जाती? Involving the disappearance of a honeymooning couple from Indore, Madhya Pradesh, who went missing in the East Khasils district in the month of May 2025. 2 from Indore, Madhya Pradesh, and 1 from Latitpur, Uttar Pradesh. These arrests mark a decisive development in unraveling the circumstances surrounding the tragic death of Sri Raja Raghuvanshi and the subsequent disappearance of his wife, Srimati Sonam Raghuvanshi. মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাডকে সাংমা হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনের জন্য সোশ্যাল মিডিয়ায় মেঘালয় পুলিশের প্রশংসা করেছেন।